গল্পের শুরুটা হয় ২০০৯ সালে। গল্পের প্রধান চরিত্র সজং ক্লাস করছিল। তখন তাকে দুইটা মেয়ে বুলিং করে আর বলছিল সজং আর কি করতে পারবে, তার কাছে না আছে টাকা আর না আছে মা, আমাদের সে কিছুই করতে পারবে না। তখন সজং তাদের দামি নোটসগুলো জানালা দিয়ে বৃষ্টিতে ফেলে বলে, আচ্ছা আমার কাছে টাকা পয়সা বা মা কিছুই নেই, কিন্তু তোমাদের তো আছে, তাও তোমাদের টাকা আর মা নোটসগুলো বাঁচাতে পারলো না। মেয়েগুলো তখন সজংকে মারতে যাচ্ছিল, কিন্তু সজং বলে, আমাকে তোমরা মারার ভুল করবে না আর আমাকে দুর্বল ভাবার বোকামিও আর করো না। এই কথা বলে সজং সেখান থেকে চলে যায়। বাইরে বৃষ্টিতে সে ছেঁড়া ছাতা করেই হাঁটতে থাকে আর বলতে থাকে, আমি বৃষ্টিতে ছাতা ছাড়াও স্ট্রংলি একা যেতে পারি, কিন্তু তাও আমি বিশ্বাস করতে চাই একদিন এমন কেউ আসবে যার উপর আমি ভরসা করে চলতে পারবো, যার সাথে আমি বৃষ্টিতে হাঁটতে পারবো। হয়তোবা এমন কেউ আছে যে আমার সাপোর্ট সিস্টেম হবে, হয়তোবা সে আছে পৃথিবীর কোনো এক কোণায়। আমি তার জন্য অপেক্ষা করছি কবে তার সাথে আমার দেখা হবে। তো এরপর সজং আসে তার বাড়ি। এসে দেখে তার ভাই সবিন গেম খেলছে। তাই সজং বলে, তুই এইসব গেম খেলা রেখে বাড়ির কাজে হেল্প করতে তো পারিস তাই না? বাবা কাজে বিজি থাকেন আর তুই এখানে গেম খেলে সময় বরবাদ করিস। তো কিছুক্ষণ বকাবকি করার পর সজং কাজ শেষে ঘুমিয়ে পড়ে, কিন্তু তার ভাই সারা রাত ভিডিও গেম খেলে আর চেঁচামেচি করে। সজং কেঁপে ঘুম থেকে ওঠে, কারণ তার ভাই বলছিল এই আমাকে মেরে দিল। সজং রেগে সবিনের চুলের মুঠি ধরে বলে, হ্যাঁ তুই মরেই যা, তুই এই যে সারা রাত জেগে ভিডিও গেম খেলি তার ইলেকট্রিক বিল কি তুই দিবি? কি হলো বল? তখন তার বাবা আসে আর সজং বলে, বাবা তুমি তোমার ছেলেকে লাথি দিয়ে বের করো আর না হলে তাকে ত্যায্যপুত্র করো, সারা রাত পাগলের মতন এইসব করে বেড়ায়। তার বাবা বলে, সজং প্লিজ তাকে ছেড়ে দাও, কিন্তু সজং সবিনকে তো ছাড়েই না আর চুল টানাটানি করতে গিয়ে সত্যি সত্যি সবিনের মাথা থেকে এক মুঠো চুল ছিঁড়ে আনে। এইসব দেখে তাদের বাবা নিজের রুমে চলে যায় এদের মারামারি করতে দিয়ে। সবিন বলে, তুমি আমার সাথে এটা ঠিক করলে, এখন যদি আমি টাক হয়ে যাই তার রেসপন্সিবিলিটি কি তুমি নিবে? আর আমি কত কষ্ট করে লেভেল আপ করেছিলাম, সব শেষ করে দিচ্ছ। সজং বলে, অদ্ভুত, এইসব গেম খেলে কি লাভ? হ্যাঁ, এরা কি তোমাকে ভাত দিবে না টাকা দিবে? সবিন বলে, আরে আমি যদি লেভেল রিচ না করি তাহলে সবাই আমার দিকে নিচু ভেবে তাকাবে, মজা করবে। এবার সজংয়ের মাথা খারাপ হয়, কারণ সে বুলিং সহ্য করতে পারতো না। সজং বলে, কি বললে? তারা মজা করবে? কত বড় সাহস! তুমি উঠে পড়ো, আমি দেখছি কিভাবে লেভেল আপ করা যায়। তারপর সজং এখন সারা রাত ধরে গেম খেলে। সকালে তার ভাই বলে, কি ব্যাপার, তুমি সজাগ ছিলে? সজং বলে, হ্যাঁ আমি হিলার হয়ে ভুল করেছি, এখন তো একটা ড্রাগনকে পর্যন্ত আমি কিল করতে পারছি না। তোর কাছে কি কোনো স্ট্র্যাটেজি নেই? সবিন বলে, একা খেলো না তাহলে পারবে না। সজং বলে, তুই চুপ থাক, আমি তোকে এই 3 দিনের মধ্যে টপ লেভেল করে দিব। এরপর সজং খেলা শুরু করে আর সে নিজেকে গেমের ভেতরে কল্পনা করে। সজং যখন একটা কিল করতে যাচ্ছিল তখন তাকে বাঁচিয়ে কিল করে ব্ল্যাক ড্রাগন নামের একজন। এবার এই ব্ল্যাক ড্রাগনই সামনে গিয়ে হতে চলেছে আমাদের গল্পের হিরো, আর তার আসল নাম কি তা আমরা সামনে জানতে পারবো। তো ব্ল্যাক ড্রাগনের লেভেল ছিল 77, তো সে এখানকার টপ। তার খেলা দেখে সজং তো চমকে ওঠে। সজং ব্ল্যাক ড্রাগনকে বলে, এই যে তুমি আমার স্পট এখানে এসে কিল করলে। ব্ল্যাক ড্রাগন বলে, কি বোকা তুমি, এই জায়গাকে নিজের প্রপার্টি ভাবছো? তুমি এখানকার শেয়ার হোল্ডার হতে পারবে না, কারণ এটা গেম। সজং বলে, তোমার থেকে আমি বিজনেসের জ্ঞান নিব না, তাই এখান থেকে যাও। ব্ল্যাক ড্রাগন বলে, আর যদি আমি না যাই? সজং বলে, কি বেয়াদব, তোমার কি কোনো ম্যানার্স নেই কথা বলার? আর তোমার বয়স কত যে আমার সাথে এইভাবে কথা বলছো? ব্ল্যাক ড্রাগন বলে, তোমার যখন জানার ইচ্ছা তখন আগে তোমার বয়স বলো। সজং বলে, আমার 19। আর তুমি নিশ্চয়ই প্রাইমারি স্কুলের স্টুডেন্ট। ব্ল্যাক ড্রাগন বলে, না আমার 22 বছর। খুশি এখন? সজং বলে, আমি বিশ্বাস করি না, তোমাকে দেখে লাগছে না। তো এইসব কথা বলার সময় আরেকটা শত্রু এসে পড়ে, তাই আর তাদের কথাটা কন্টিনিউ হয় না। ব্ল্যাক ড্রাগন সজংকে বলে, সরো লো লেভেল, আমার অনেক কাজ আছে। এবার ব্ল্যাক ড্রাগন একসাথে অনেকগুলো কিল করে, কিন্তু সেগুলো করার জন্য তার যে এনার্জি প্রয়োজন হয় সেটা এক পর্যায়ে শেষ হয়ে পড়ে। ব্ল্যাক ড্রাগন দেখে সজং একজন হিলার, মানে তার কাছে আনলিমিটেড এনার্জি থাকে, সে কাউকে চাইলেও দিতে পারত। তাই এবার ব্ল্যাক ড্রাগন সজংকে ইনভাইট করে তার পার্টিতে জয়েন হতে। সজং অ্যাকসেপ্ট করে, কারণ সবিন বলেছে একা খেলে পারা যাবে না। এবার সজং আর ব্ল্যাক ড্রাগন কিল করা শুরু করে। সজং ব্ল্যাক ড্রাগনকে এনার্জিও দেয়, তারপর তারা এই ম্যাচে উইন করে। ব্ল্যাক ড্রাগন বলে, আমি তোমাকে যতটা দুর্বল ভেবেছিলাম আসলে তুমি তার থেকে অনেক স্ট্রং। সজং বলে, হ্যাঁ তুমিও ভালোই খেলেছো, যদিও রুডলি কথা বলো। ব্ল্যাক ড্রাগন বলে, আজ থেকে আমি আর রুডলি কথা বলবো না, তুমি কি আমার ফ্রেন্ড হয়ে খেলবে? তারপর ব্ল্যাক ড্রাগন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আর সেটা অ্যাকসেপ্ট করে সজং। তো এখান থেকে ব্ল্যাক ড্রাগন আসে আরেকটা জায়গায়, সেখানে সে সজংয়ের সাথে পরিচয় করায় তাদের টিমের বাকি 3 জনকে।
তারাও হাই লেভেলেরই ছিল। তো এখানে কথা বলার এক পর্যায়ে তারা যখন সজংকে ছেলে ভাবছিল তখন সজং বলে, আসলে আমার ভাই এই আইডিতে এসেছিল, তাই ছেলেদের নাম আর অ্যাভাটারটাও ছেলেদের, কিন্তু আমি মেয়ে, তাই আমাকে তোমরা স্ট্রবেরি বলেই ডাকতে পারো। তো তখন টিম মেম্বাররা মজা করছিল যে রিয়েল লাইফে তাহলে ব্ল্যাক ড্রাগন আর স্ট্রবেরি বিয়ে করতে পারবে, কারণ স্ট্রবেরি ছেলে নয় বরং মেয়ে। সজংও এইসব শুনে অনেক হাসে। তো তারপর সেখানে ব্ল্যাক ড্রাগন আর সজং একসাথে অনেক মজা করে। পরে ব্ল্যাক ড্রাগন সজংকে বলে, আচ্ছা তুমি তোমার ভাইয়ের নামে কেন খেলো? সজং বলে, আসলে এটা তো সেই খেলতো, আর আমি এখন খেলি তাকে লেভেল রিচ করানোর জন্য, যাতে করে সে তার বন্ধুদের সামনে ডাউন ফিল না করে। ব্ল্যাক ড্রাগন বলে, ও তার মানে তোমার ভাইয়ের সাথে তুমি খুব ক্লোজ? সজং বলে, না, আসলে আমাদের মা মারা যাওয়ার পর বাবা বিজি হয়ে পড়েন, আর আমার ভাই ছোট, তাই তাকে দেখাশোনা তো বোন হিসেবে আমাকেই করতে হবে, তাই আর কি। ব্ল্যাক ড্রাগন বলে, আর তোমার কেয়ার কে করে? তোমার মা মারা গেলেন আর বাবাও বিজি, ভাইও অবুঝ, তাহলে তোমার খেয়াল কে করে? এরকম প্রশ্নের সম্মুখীন আগে কখনো সজং হয়নি, তাই সে একটু থেমে বলে, ও আমি ঠিক আছি, আমি সব কিছু নিজে একা একা করতে পারি। ব্ল্যাক ড্রাগন বলে, আমি কেয়ার করব? দেখো, যতই তুমি একা একা সব কিছুতে ভালো হও না কেন, একটা সময় পর খুব ক্লান্ত লাগবে, খুব একাকীও ফিল হবে, আমি সেটা খুব ভালো করেই জানি, তাই এখানে নিজেকে একা ভাবার দরকার নেই, আমি আছি। সজং বলে, আমি সাপোর্টেড ফিল করছি, তার কারণ কি তুমি আমার থেকে বয়সে বড় তাই? আসলে আমি সবসময় একজন বড় ভাই চেয়েছি, ছোট ভাইয়ের থেকেও বেশি, যাতে করে আমি তার উপর নির্ভর করে চলতে পারি। ব্ল্যাক ড্রাগন বলে, তাহলে আমার উপর নির্ভর করো। সজং বলে, ওকে। আচ্ছা আপা, তোমার কোনো ভাই বোন আছে? ব্ল্যাক ড্রাগন বলে, না, আমি একমাত্র সন্তান আমার মা বাবার, আর তারাও আমার সাথে থাকে না। সজং বলে, তাই তুমি একাকিত্বটা এত ভালো বুঝতে পারো। আচ্ছা, তাহলে এখন থেকে তুমি আমার উপর নির্ভর করবে আর আমি তোমার উপর, তাহলে আর আমরা একাকিত্ব ফিল করব না, ঠিক আছে? ব্ল্যাক ড্রাগন ইমোশনাল হয়ে বলে, হ্যাঁ ঠিক আছে। তো এইভাবে তাদের কথা বলা শুরু হয়, রেগুলার একে অপরের আপডেট শেয়ার করে। ব্ল্যাক ড্রাগন একদিন প্রশ্ন করে, আচ্ছা তুমি লাইফ পার্টনার হিসেবে কেমন ছেলে চাও? সজং বলে, যে আমার থেকে বয়সে বড় হবে, যেমন তুমি। এবার বলো তুমি কেমন মেয়ে চাও? ব্ল্যাক ড্রাগন বলে, যে আমাকে আমার থেকে বেশি বুঝতে পারবে, তাকেই চাই। তো ধীরে ধীরে ব্ল্যাক ড্রাগন আর স্ট্রবেরি একে অপরকে পছন্দ করে ফেলে। সজং তো দিনরাত তার সাথে কথা বলা শুরু করে, আর এবার তাদের টিম গ্যাদারিং হবে। তাই সজং বলে, তাহলে আমরা অবশেষে একে অপরকে দেখতে চলেছি। ব্ল্যাক ড্রাগন বলে, হ্যাঁ আমি খুব এক্সাইটেড তার জন্য। সজং তো খুশিতে সারা রাত ঘুমায়নি, সে কি আর জানতো কাল কত বড় ট্রমা পেতে চলেছে। তো এবার পরদিন খুব খুশি মনে সজং তার টিমের সাথে মিট করতে আসে। একে একে 3 জন এসে পড়ে। তার টিমের বাকিরা বলছিল, আমরা প্রথমবার ব্ল্যাক ড্রাগনকে দেখতে চলেছি, স্ট্রবেরি আর ব্ল্যাক ড্রাগন হয়তো বা বেস্ট কাপল হবে রিয়েল লাইফে। সজং তো এসব শুনে রীতিমতো ব্লাশ করছিল। তারপর একটা ছেলে আসে, যাকে সজং ভাবছিল ব্ল্যাক ড্রাগন। ছেলেটা বেশ হ্যান্ডসাম, কিন্তু ঠিক তখনই হ্যান্ডসাম ছেলেটার পেছন থেকে বেরিয়ে আসে ব্ল্যাক ড্রাগন, যে ছিল একটা বাচ্চা ছেলে। কিসের 22 বছর, সে তো বড় জোর 15 হবে। মানে সজং যা প্রথমে ভেবেছিল তাই হয়। ব্ল্যাক ড্রাগন একজন মিডিল স্কুলের স্টুডেন্ট। ব্ল্যাক ড্রাগন এসে তার পরিচয় দেয়, আর সজং বলে, তুমি ব্ল্যাক ড্রাগন অপ্পা? ব্ল্যাক ড্রাগন স্মাইল করে বলে, হ্যাঁ, তোমাকে দেখে খুব খুশি হয়েছি। এবার বাকি টিমের সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ে আর বলছিল, ব্ল্যাক ড্রাগন একটা স্কুল স্টুডেন্ট, আর আমরা কি থেকে কি ভেবেছি। তারপর ব্ল্যাক ড্রাগন এসে বলে, আমি সব বিল দিয়ে দিয়েছি, তোমাদের যা ইচ্ছা খাও, টাকা নিয়ে ভেবই না। তারপর তারা গান শুনতে চায়। সেখানে ব্ল্যাক ড্রাগন গান গাইতে শুরু করে। তার গান শুনে রাগে কেঁদেই ফেলে সজং। আর এবার ব্ল্যাক ড্রাগন এক্সাইটেড হয়ে এমন কাকের গলায় গান গায় যে তার মাথার নকল চুল গিয়ে পড়ে সজংয়ের কুলে। আর এবার সজংয়ের ধৈর্যের লিমিট ক্রস করে। সে রেগে উঠে বলে, মিথ্যাবাদী তুই একটা মিডিল স্কুল স্টুডেন্ট। ব্ল্যাক ড্রাগন বলে, স্ট্রবেরি আমি তোমাকে বুঝিয়ে বলছি, প্লিজ শুনো। সজং বলে, চুপ কর, তুই একটা বাচ্চা যার জন্ম কাল হয়েছে, আর তুই এসে আমাকে ধোঁকা দিচ্ছিস। আমাকে? তোকে ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে কালকের উঠা দাঁত ভেঙে ফেলি। এইসব বলে সজং বাইরে আসে। ব্ল্যাক ড্রাগন তাকে দৌড়ে এসে বলে, প্লিজ আমার কথা শোনো, আসলে আমি তোমাকে সত্যি বলিনি, কারণ তুমি বলেছো বয়সে বড় কাউকেই চাও, আর আমরা দুইজন একে অপরের জন্যই জন্মেছি। স্ট্রবেরি প্লিজ তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও। দেখো আমার বয়স 15, কিন্তু তাতে কি হয়েছে? বয়স কি কোনো ম্যাটার করে নাকি? প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নাও। তো ব্ল্যাক ড্রাগন হাঁটু গেড়ে তার গলার একটা চেইন দিয়ে প্রপোজ করে। আশেপাশের সবাই হাসছিল এইসব দেখে। সজংয়ের খুব রাগ আসে আর বলে, ঠিক বলেছ, বয়স ম্যাটার করে না, কিন্তু তুমি কি জানো তোমার অস্তিত্বই আমার কাছে জঘন্য লাগছে। তোমার অস্তিত্ব এই পৃথিবীতে থাকাই জঘন্য। তুমি একটা খাচ্চর বদমাস ছেলে, মাথা খারাপ ধোঁকাবাজ। তুই আজীবন একটা ঘরে বন্দি হয়ে থাক, আর আমার চোখের সামনে আসলে আমি তোকে কি করব ভাবতেও পারবি না, শয়তান ছেলে।
এইসব অনেক আজে বাজে কথা বলে সজং রেগে সেখান থেকে চলে যায়। বেচারা ব্ল্যাক ড্রাগন খুব কষ্ট পায় আর বলে, ও তাহলে আমার অস্তিত্বই জঘন্যতম বিষয়, তুমি কিভাবে আমার সাথে এসব করতে পারলে। তখন সেখানে দুজন বডিগার্ড আসে আর ব্ল্যাক ড্রাগনকে তাদের সাথে নিয়ে চলে যায়। রাতে সজং মারাত্মকভাবে কাঁদে, কারণ তার প্রথম ভালোবাসার উপর নির্ভর করতে গিয়ে খুব জোরে উপর থেকে নিচে পড়লো। আর এই ব্ল্যাক ড্রাগনের প্রেমে পড়ার সময়টা এখন তার কাছে সত্যি ব্ল্যাক টাইম হয়ে থেকে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর এবার সময়টা আসে 2024 সালে। আমরা বেনজুইন নামের একজনকে দেখি। বেনজুইনের একটা কোম্পানি আছে আর সেই কোম্পানির চেয়ারম্যানের একমাত্র নাতি সে। তবে সে বিভিন্ন সময় অন্যান্য পরিচয়ে থাকে, কারণ সে বয়সে ছোট আর কেউ তার আসল পরিচয় জানতো না। এদিকে আমরা সজংকে দেখি। সে যে কোম্পানিতে জব করে সেখানকার ডিরেক্টরদেরকে সে কোনো না কোনোভাবে ভাগিয়ে দেয়। এবার সেখানে ডিরেক্টর হয়ে আসবে বেন জুয়ন। জুয়ন তার পিএকে বলে, অবশেষে আমি আমার আসল পরিচয়ে কাজ করব। সত্যি অন্যরকম ফিল হচ্ছে। তখন তার পিএ একটা রিপোর্ট কার্ড দেয় কোম্পানিতে কি করতে হবে সেটা জানার জন্য। জুয়ন দেখে সেখানে সজংকে ডিরেক্টর কিলার হিসেবে সবাই জানে। আর জুয়ন সজংকে দেখে ভাবছিল কোথায় জানি তাকে আগে দেখেছে, কিন্তু সে মনে করতে পারছিল না। তো তারপর এখান থেকে জুয়ন একটা কনসার্টে যায়। সেখানে যাওয়ার পর পিএ কিয়ন কল করে বলে চেয়ারম্যান বলেছেন তাই তাড়াতাড়ি হসপিটালে আসতে হবে। জুয়ন যাওয়ার পথে ধাক্কা দিয়ে দেয় সজংয়ের গাড়িতে। তাই সজং বাইরে এসে বলে, এই আমার গাড়িতে ধাক্কা দিলেন কেন, বাইরে আসুন। জুয়ন বাইরে আসে আর তাকে তার লয়ারের কার্ড দিয়ে বলে, আমার হাতে সময় কম, তাই তুমি আমার লয়ারের সাথে কথা বলো। সজং রেগে কার্ড ছিঁড়ে কলার ধরে বলে, তুমি আমার কারে ধাক্কা দিয়েছো তাই সরি বলা তোমার দায়িত্ব, আর আমাকে কার্ড ধরিয়ে দিচ্ছ। জুয়ন বলে, তুমি ছোট্ট একটা বিষয়কে বড় কেন করছো, ধাক্কা লাগলেও তুমি তো ঠিকই আছো। সজং বলে, তুমি গাড়ি ড্রাইভ করছো কিভাবে, দেখে তো অল্প বয়সী লাগছে। এই গাড়ি কি তোমার নাকি চুরি করেছো, আমি পুলিশকে বলছি। জুয়ন বলে, দেখো আমার লয়ারের সাথে কথা বলো, আমার হাতে সময় কম, আর তোমার এই গাড়ি দেখে এমনি তো ভাঙারি লাগছে, তাও আমি এটা রিপেয়ারের টাকা দিয়ে দিব। তো সজং তো সহজে ছেড়ে দেওয়ার মেয়ে না, তাই সে জুয়নের গাড়িতেই বসে পড়ে আর বলে, চলো আমি তোমার সাথেই যাব, তোমাকে বিশ্বাস কিভাবে করবো আমার রিপেয়ার করাবে। এবার তাকে নিয়ে হসপিটালের সামনে আসে জুয়ন। আর তখন জুয়ন বলে, আচ্ছা আমরা আগে কোথাও কি দেখা করেছি। সজং বলে, কি সব কথা বলছো, এখন কি নতুন নাটক শুরু করবে নাকি। তো তারপর আর কিছু না বলে জুয়ন হসপিটালে এসে পড়ে। জুয়নকে তার দাদি বলে, তুমি কি পারবে আমার যোগ্য উত্তরসূরি হতে, আমার ছেলের মতন যোগ্যতা কি আমি আশা করতে পারি। জুয়ন বলে, আমি প্রমাণ করার সম্পূর্ণ চেষ্টা করব। তো এখানে তার দাদি একজনের ফিউনারেলে এসেছে আর সে মৃত ব্যক্তির ছেলেকে দেখে মায়াও করে। তখন জুয়নের মনে পড়ে তার দাদি তাকে ছোটবেলায় বলেছিল, আমার ছেলের মৃত্যুর জন্য তুমিই দায়ী, তুমি তাকে মেরেছ, তাই কান্না করারও অধিকার তোমার নেই। জুয়নের লাইফে এই ট্রমাটা এখনও তাকে হন্ট করে। তো জুয়ন এরপর তার বাসায় আসে আর সে একটা সিক্রেট রুমে যায়। সেখানে বিভিন্ন রকমের কমিক বুক ছিল, গেমিং ক্যারেক্টার ছিল আর গেমিং পিসি সেট আপ ছিল। এইসব দেখে স্পষ্ট বোঝা যায় এটাই আমাদের ব্ল্যাক ড্রাগন। অন্যদিকে সজং তার ফ্রেন্ড মিহিকে বলছিল, সে ছেলেটা অনেক বদমাস, আমার চোখ ফাঁকি দিয়ে চলে গেল, কত বড় বেয়াদব, আমাকে সরি না বলে লয়ারের কার্ড ধরিয়ে দিয়েছিল। মিহি বলে, হতে পারে সে তোমাকে পছন্দ করেনি। সজং বলে, আরে তুমি জানো সে একটা মাথা খারাপ, রাতে কে কালো গ্লাস পরে চোখে বলো তো, এই স্টাইল আমার জঘন্য লাগে। তাকে দেখে মনে হচ্ছিল ব্ল্যাক ড্রাগন। এবার ব্ল্যাক ড্রাগন বলতে সজং ট্রমাটাইজ হয়ে পড়ে, তাই তার ফ্রেন্ড জলদি জলদি খাবার দিয়ে বলে, এটা খাও আর শান্ত হও। সজং বলে, থ্যাঙ্কস। মিহি বলে, আর প্লিজ নতুন যে ডিরেক্টর আসবে তার সাথে ভালো হয়ে থাকো, তোমার তো নিকনেম পড়ে গিয়েছে ডিরেক্টর কিলার হিসেবে। সজং বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব এবারের নতুন ডিরেক্টরের সাথে ভালো হয়ে থাকার। তো পরদিন ডিরেক্টর জুয়ন অফিসে এসে সবকিছু পর্যালোচনা করে আর সে তারপর তার কাছের একজন ফ্যামিলি ফ্রেন্ড যার নাম কিম তার সাথে কিছুক্ষণ কথা বলে। আর কিম হাসতে গিয়ে জুয়নের টি শার্ট খারাপ করে ফেলে, তাই সেটা চেঞ্জ করতে নিজের অফিসে আসে। তখন সজংকে তার কলিগরা বলে, এই দেখো নতুন ডিরেক্টর এসে পড়েছে, প্লিজ গিয়ে হ্যালো বলে, কিন্তু কিলার হিসেবে নয়, হিলার হিসেবে। সজং বলে, ওকে যাচ্ছি। এবার সজং ভেতরে এসে দেখে জুয়নের পিঠে ড্রাগন ট্যাটু, আর সে হচ্ছে সেই ছেলেটা যে তার গাড়িতে হিট করেছে। সজং বলে, তুমি। জুয়ন এসে সজংয়ের মুখ চেপে ধরে, কারণ সে চিৎকার করে উঠছিল। জুয়ন বলে, চুপ থাকো, সবকিছু এমনিতেই বিরক্তিকর হয়ে গিয়েছে। সজং বলে, তুমি দূরে থাকো সাইকো। জুয়ন বলে, তুমি এখানে এসে আমাকে শার্টলেস দেখেছো, তার মানে ভিকটিম আমি, বুঝলে, আর ঝগড়া করাই কি তোমার হবি টিম লিডার সজং। সজং বলে, তুমি আমার নাম জানো কিভাবে। জুয়ন বলে, তোমার নামটা পর্যন্ত আমার পছন্দ হয়নি। তারপর সজং দেখে এই হচ্ছে নতুন ডিরেক্টর। সজং নরম গলায় বলে, তাহলে আপনিই নতুন ডিরেক্টর। জুয়ন বলে, হ্যাঁ
আমি কোনো সাইকো বদমাশ নই, বরং আমিই নতুন ডিরেক্টর। তো যাই হয়েছে আমি ভুলে যাচ্ছি, আর যেন এমন না হয়। সজং বলে থ্যাঙ্কস, কিন্তু এত সহজেই ভুলে গেলেন? জুয়ন বলে কেন, তোমার ভালো লাগেনি? কি চাও আমি এসব মনে রাখবো? সজং বলে না না ঠিক আছে, আমি কৃতজ্ঞ যে আপনি কিছু মনে করেননি। জুয়ন বলে হ্যাঁ, এখন আমাদের অফিসের বাইরে দেখা হয়নি, আমরা সেরকমই থাকবো, ঠিক আছে? তুমিও সব ভুলে যাবে যা হয়েছে তা। সজং বলে ঠিক আছে। তারপর সজং চলে যায় আর জুয়ন নিজেকে বলে এই মেয়ে হচ্ছে ডেঞ্জার জোনে, তাই অ্যালার্ট থাকতে হবে। এদিকে সজং মিহিকে বলে জানো ওই সাইকো এখন আমাদের ডিরেক্টর। আমি তো জানতাম আমার কপালে কোনো নর্মাল ডিরেক্টর নেই। আমি খুব করে চাইছিলাম এইবার ভালো হয়ে থাকবো, কিন্তু সেটা সম্ভব হবে কি না জানি না। মিহি বলে হতে পারে সে প্রফেশনাল বেশি, তুমি চেষ্টা করে দেখো, আগে থেকে সব ভেবে নিও না। পরদিন অফিসে জুয়ন নিজের পরিচয় সবাইকে দেয় আর বলে আমি এখানকার স্ট্র্যাটেজি ডিরেক্টর, আর আমার কাজ এই কোম্পানির সেল ডাবল করা। তবে আপনাদের কোনো টেনশন নিতে হবে না, কারণ আমি এসব পয়েন্ট বলবো, আপনারা শুধু সেগুলো ফলো করবেন। আর মিস সজং, আমি শুনেছি আপনি খুব ভালো কাজের, কিন্তু আপনার একটা ইন্টারেস্টিং নিকনেমও শুনলাম, ডিরেক্টর কিলার। তো আমি একটা বিষয় তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি আর 5টা নর্মাল ডিরেক্টরের মতন না। যদি তুমি আমার সাথে ঝগড়া করো তাহলে সেই ঝগড়াতে আমিই জিতবো, আর লুজার হবে তুমি। শুধু লুজার নয়, বরং তোমাকে কোম্পানি থেকেও চলে যেতে হবে। আশা করবো এই কথাগুলো মাথায় রেখেই যা করার করবে। তো বেচারি সজং সবার সামনে বেশ লজ্জা পায়। তো তারপর জুয়ন তার কেবিনে আসে আর তাকে এসপ্রেসো কফি দিয়ে যায়, কারণ এটা নাকি সে টায়ার্ড হলেই খায়। জুয়ন এক চুমুক খেয়ে তার পিএকে বলে ভালোই হয়েছে, আপনি এখন আসুন। তার পিয়ে যাওয়ার পরেই এসপ্রেসো লাভারের মুখের রিয়েকশন দেখা যায়। আসলে এটা একদমই পছন্দ না জুয়নের, এতটাই অপছন্দ যে এটা খাওয়ার পর বলে এইরকম ড্রিঙ্কসের বিরুদ্ধে একটা আইন থাকা উচিত, পুরো মুখের স্বাদটাই নষ্ট করে ফেলে। তো জুয়েনের অপছন্দ হলেও সব বড় সাজার জন্য এই এসপ্রেসো খেয়ে থেকে যুদ্ধ করে। তো বাইরে আসার পর সজংকে তার কলিগরা বলছিল ডিরেক্টর কিলার হিসেবে তোমাকে সবাই জানে, কিন্তু এই ডিরেক্টরের সাথে প্লিজ ভালো হয়ে থাকো। দেখলে তো কিভাবে ওয়ার্নিং দিল। তখন সজং দেখে জুয়েন একটা চকলেট শেকের স্টোরের সামনে। জুয়েন তো মিষ্টি মারাত্মক পছন্দ করে, তাই সেই চকলেটের দিকে তাকিয়ে লুভে শেষ হয়ে যাচ্ছিল। তখন সেখানে সজং এসে বলে মনে হচ্ছে আপনিও মিষ্টি পছন্দ করেন। আসলে আমিও মিষ্টি খুব পছন্দ করি। জুয়ন বড় সাজতে বলে কি আমাকে কি সেরকম তোমার মনে হচ্ছে? আমাকে দেখে মনে হচ্ছে বাচ্চাদের মতন আমি মিষ্টি পছন্দ করি? আমি তো এখানে এসেছি এসপ্রেসো খেতে। তারপর সে একটা এসপ্রেসো নিয়ে চলে যায় আর একটু দূরে গিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দেয়। তারপর জুয়ন সেখানে একটা স্টোরে লিমিটেড স্টকের একটা স্পেস সিরিজ পায়। আর বাচ্চাদের মতন তার তো এগুলো পছন্দ, কারণ সে গেম আর কমিক এইসবই বেশি ভালোবাসে। তাই সে গিয়ে ঝগড়া লেগে পড়ে একটা বাচ্চার সাথে, কারণ ওই বাচ্চাটাও এটা নিবে বলে টানাটানি করছিল। ওই সময় সেখানে সজং এসে বলে ডিরেক্টর আপনি এসব কি করছেন? আপনি কি খেলনা পছন্দ করেন? জুয়ন বলে চুপ করো, এটা কোনো খেলনা না। আর আমি কেন নিব? আমাকে কি দেখে মনে হয় আমি এসব কিনবো? এটা তো এই বাচ্চার জন্য আমি নিচ্ছি, তার পছন্দ, তাই ভাবলাম গিফট করি। সজং বলে ও তাহলে তো আপনি খুব সুইট। জুয়ন বলে তুমি এখান থেকে যাও, আমার পছন্দ না আমার ব্যাপারে কেউ কিছু বলুক। তারপর বেচারা খুব কষ্ট নিয়ে তার পছন্দের সিরিজটা এই বাচ্চাটাকে দিয়ে চলে যায়। আর যাওয়ার সময় সে নিজেকে বলে আমার আসল পার্সোনালিটি খুব ভালো করেই হাইড রাখতে পারছি, কিন্তু এই টিম লিডার সজং ডেঞ্জারাস মেয়ে, তাকে এখন কোম্পানি থেকে বের করতেই হবে, না হলে সত্যি সত্যি আমার আসল পার্সোনালিটি ধরে ফেলবে। অফিসে এসে জুয়ন তার পিএকে বলে আমি টিম লিডার সজংকে কোম্পানি থেকে বের করতে চাই। আমার পার্সোনাল অবজারভেশন থেকে বলছি সে এখানে থাকলে চলবে না। পিএ বলে কিন্তু বিনা কারণে তাকে এইভাবে তো বের করা যাবে না, আপনি কিভাবে তাকে বের করবেন? জিয়ন বলে আমি তাকে বের করব না, বরং আমি তাকে বাধ্য করব নিজের থেকে কোম্পানি ছাড়তে। তারপর জুয়ন মিটিং ডাকে আর সেখানে সে চাইছিল সজংকে কিছু একটা প্রশ্ন করে আটকে দিতে। তাই জিয়ন এখন অন্য ভাষায় কথা বলতে শুরু করে আর সে আশা করছিল যে সজং তার এই ভাষায় উত্তর দিতে পারবে না, কিন্তু না, সজং তারই আশায় পানি ফেলে দিয়ে সুন্দর করে উত্তর দিতে পারে। মিটিং কোনো মতে শেষ করে বাইরে আসে জুয়ন আর তার পিএ বলে টিম লিডার সজং খুব ভালোই প্রিপারেশন নিয়ে এসেছে। জুয়ন বলে চুপ করো, আমার প্রিপারেশনের সামনে সে কিছুই না, তাকে তো আমি পরে দেখে নিব। তো তারপর সজং মিলে তার কলিগদের নিয়ে একটা ডিনার পার্টি দেয়। সেখানে হঠাৎ করে এসে পড়ে জুয়ন আর তাদেরকে বলে সেও তাদের সাথে জয়েন করবে। এবার এখানে জুয়ং আর সজং ড্রিঙ্কস করার কম্পিটিশনে চলে যায়। খেতে খেতে একসাথে অনেকগুলো বোতল খালি করে। তার কলিগরা বলে এইভাবে এদের ড্রিঙ্কস করতে আগে দেখিনি, তারা থাক আমরা চলে যাই।
তো তারা চলে যাওয়ার পর সজং জুয়নকে বলে, আপনি জানেন আমি কত হার্ডওয়ার্ক করি, তাও আমাকে আগের ডিরেক্টররা পছন্দ করতো না, আর আমি জানি আপনিও করেন না। জুয়ন বলে, না, ব্যাপারটা তেমন না। আসলে যারা দুর্বল তারাই তাদের থেকে স্ট্রং কাউকে পছন্দ করে না। যেমন তুমি হার্ডওয়ার্ক করো, তাই তোমাকে তোমার আগের ডিরেক্টররা পছন্দ করতো না, কারণ তারা হার্ডওয়ার্কার না। তবে আমি তাদের মতন না। আমি পছন্দ করি কিনা জানি না, কিন্তু আমি তোমাকে অপছন্দ করি না। আসলে তুমি আমার কাছে ডেঞ্জারাস, তাই আমি তোমাকে এলিমিনেট করতে চাই, কারণ তুমি একটা টাইম বম। এইসব বলে দুজনেই মাতলামি শুরু করে। তারপর কিছুক্ষণ সময় কাটে আর সেখানে ঘুমিয়ে পড়ে জুয়ন। তাই সজং এসে বলে, কি ব্যাপার, উঠে পড়ুন, বাড়ি যেতে হবে তো। জুয়ন নেশার ঘুরে বলে, চকলেট মিল্ক চাই। সজং শুনে হাসে আর বলে, খুব তো বলেছিল এসপ্রেসো ছাড়া নাকি কিছু খাই না। তারপর সজং জুয়নের হাতে চকলেট মিল্ক ধরিয়ে দেয় বাচ্চাদের মতন, আর একটা গাড়িতে তুলে বাড়ি পাঠায়। পরে সজং তার বাবার সাথে দেখা করে আর তাকে নিয়ে সেও বাড়ি ফিরে যায়। পরদিন জুয়ন ঘুম থেকে উঠে আর তার মনে পড়ে রাতে সে সজংয়ের কাছে চেয়েছিল চকলেট মিল্ক। জুয়নের মাথায় হাত পড়ে আর বলে, শেষ, এবার টিম লিডার সজং আমার পাবলিক পার্সোনালিটি ধ্বংস করে ছাড়বে, আমি তাকে কখনোই মাফ করব না। তারপর জুয়ন তার দাদির সাথে দেখা করে আর নতুন প্রজেক্ট দেখায়। তার দাদি বলে, আমি আশা করব এইবার আমাকে হতাশ করবে না আগের বারের মতন। জুয়ন বলে, আমি কথা দিচ্ছি আর এমন কিছু হবে না। অন্যদিকে অফিসে বসে বসে সজং ভাবছিল তাকে জুয়ন বলেছে টাইম বম, তাই তাকে সে কোম্পানি থেকে বের করতে চায়। এইসব ভেবে ভেবে সজংয়ের তো খুব রাগ আসছিল। তখন সেখানে সজংকে তার কলিগ বলে, কালকে তোমার সামনে ডিরেক্টর হেরে গিয়েছিল? সজং বলে, হ্যাঁ, কারণ আমি হারতে শিখিনি, এখন সেটা যে কোনো কিছুই হোক। এসব দূর থেকে দাঁড়িয়ে জুয়ন শুনছিল। সজং তার কলিগকে বলে, ডিরেক্টর নেশার পরে আমার কাছে চকলেট মিল্ক চাইল। এবার এই কথাটা শুনে জুয়ন রেগে বলে, এই যে এখানে গল্প করতে আসছেন আপনারা, আর মিস সজং আপনি কি ভাবছেন নিজেকে খুব বড় কিছু? আমি চাইলে আপনাকে এখনই আউট করতে পারি, তাই নিজের আসল জায়গাটা কোথায় ভুলে যাবেন না। এই কথা বলে জুয়ন চলে যায় কেবিনে। তখন রেগে মেগে সেখানে যায় সজং, গিয়ে বলে, আর আপনি নিজেকে কি ভাবেন? আপনি ডিরেক্টর হয়েছেন বলে কি যা খুশি তাই বলবেন? আপনি যখন এতই চান ফাইট করতে, তাহলে অফিসের বাইরে আসুন নিজের ডিরেক্টর টাইটেল ছাড়া। জুয়ন বলে, তোমার সাহস কীভাবে হলো আমার সাথে এইভাবে কথা বলার? সজং বলে, আপনি কেন আমাকে এইভাবে অপমান করলেন? আসুন ফাইট করি টাইটেল ছাড়া। জুয়ন বলে, তাহলে নিজের রেজিগনেশন লেটার দাও, তোমার টাইটেল রিমুভ করি, তারপর ঝগড়া করো। কি হলো, চাও না? সজং রেগে বলে, হ্যাঁ ঠিক আছে, কর তুই আমাকে ফায়ার, আমি এখনই রিজাইন করব। তখন সজংকে তার কলিগরা টেনে টেনে নিয়ে যায় আর জুয়নকে বলে, সরি, সে আসলে মাতাল হয়ে এসব বলে ফেলেছে। সজং তো বারবার বলছিল আমি এখনই রিজাইন করব, কর তুই যা খুশি তা। তো সজংকে তার কলিগ নিয়ে যায় আর জুয়নকে তার পিএ বলে, এইভাবে চলতে থাকলে আপনার বিরুদ্ধে বুলিংয়ের রিপোর্ট হতে পারে। জুয়ন বলে, আমি এত কিছু জানি না, কিন্তু সে যা করেছে তার জন্য এটা প্রয়োজন। এদিকে সজং তার কলিগ সিংকে বলে, আমার উচিত হয়নি এই পাগলের মতন আচরণ করা। সে যাই বলুক আমি রিয়েক্ট করে ঠিক করিনি, কিন্তু সে বস হয়েছে বলে কি আমাকে যা খুশি তাই বলবে? আমি কি রাগও করতে পারবো না? সিং বলে, দেখো ডিরেক্টর আমাদের মতন সাধারণ কর্মচারী না যে কাজের বিনিময়ে টাকা নেয়। সজং বলে, তাহলে কে সে? সিং বলে, রিউমার ছড়িয়ে আছে যে ডিরেক্টর হচ্ছে আসলে চেয়ারম্যানের একমাত্র নাতি, আর তিনি এখানে স্যালারির জন্য কাজ করছেন না, বরং এই কোম্পানিটাই উনার। এবার সজং ভয় পায় আর বলে, আচ্ছা, তাহলে সেজন্যই অল্প বয়সে সে ডিরেক্টর হয়েছে, আর আমি ভাবছিলাম তার ট্যালেন্ট আছে তাই হয়েছে। কিন্তু এখন আমি কি করব? আমাকে কি সত্যি কাজ থেকে ফায়ার করে দিবে? কিভাবে আমার জব বাঁচাবো? সিং বলে, তুমি ওনার কাছে মাফ চাও, রিকোয়েস্ট করে বলো যে আমার যা হয়েছে তা ভুল হয়েছে, আমি আপনার সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সজং বলে, আমি ভাবছি কি বলা যায়। এদিকে জুয়ন কিমকে কাজ দিয়েছিল সজংয়ের সম্পর্কে খোঁজখবর নিতে, তাই কিম সব ইনফরমেশন বের করে আর জুয়নকে বলে, টিম লিডারের ব্যাপারে আমি জানতে পেরেছি সে একটু ঝগড়াটে কিন্তু হার্ড ওয়ার্কার, আর তার পার্সোনালিটি খুব স্ট্রং, একেবারে তোমার মতন, মানে তোমাদের পারফেক্ট ম্যাচ হবে। আমি খুশি তুমি তাকে পছন্দ করেছো ডেট করার জন্য, আর প্রথম ভালোবাসা থেকে রিজেক্ট হয়ে অবশেষে ওভারকাম করছো। এইসব শুনে জুয়ন রেগে বলে, তোকে কে বললো আমি টিম লিডার সজংকে ডেট করব? আমি আমার কাজের জন্য খোঁজ নিতে বলেছি, আর ওই পাস্ট নিয়ে দ্বিতীয়বার কথা বললে তুই আমার লাইফ থেকে একইভাবে রিজেক্ট হবি, বুঝলি? কিম হেসে বলে, হ্যাঁ বুঝেছি, এত সিরিয়াস হবার কি আছে, কিন্তু তুমি টিম লিডার সজংকে নিয়ে এত কিউরিয়াস কেন? জুয়ন বলে, বাদ দাও, আর কিছু তাকে নিয়ে জানতে চাই না, কারণ তার কাহিনী শেষ। তো রাতে এবার অফিসে এসে জুয়ন দেখে এখনো সেখানে কাজ করছে সজং, তাই জুয়ন কাজ শেষে অফিস থেকে চলে যায় আর তার পেছনে পেছনে সজংও যায়।
জিওন একটা রুমে যায় আর সেখান থেকে সে কনসার্টে যাওয়ার জন্য ড্রেস পরে। সজং ভাবে এটা কি পরে ডিরেক্টর যাচ্ছে, একেবারে চেনাই যাচ্ছে না। তারপর সে ফলো করে আসে একটা কনসার্টে। সজং পেছনে সরতে গিয়ে পড়ে যেত, কিন্তু তখন জুয়ন তাকে আটকে বলে সাবধানে থাকো। কিন্তু জুয়ন দেখিনি এটা সজংই যে তাকে ফলো করে এখানে এসেছে। তাই সে কনসার্ট এনজয় করতে থাকে আর সজং তার দিকে তাকিয়ে থেকে বেশ সারপ্রাইজড হয়, কারণ তার প্রফেশনাল লাইফ আর প্রাইভেট লাইফ দুইটাই আলাদা। সজং জিওনের এই কনসার্টের পিক তুলে তাকে সেন্ড করে, আর এই ছবি পেয়ে এত রাতেই চলে আসে জিওন সজংয়ের বাসায় আর এসে বলে প্লিজ বাইরে আসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। তারপর একটা রেস্টুরেন্টে দুজন বসে আর জিওন থেকে একটা এগ্রিমেন্ট দেয়, যেখানে লেখা ছিল সজং জিওনের ছবি ডিলিট করবে আর তার বিনিময়ে জিওন সজংয়ের জব সেফটি দিবে, তাকে কখনো কোম্পানি থেকে ফায়ার করবে না। সজং এটা দেখে হ্যাপি হয়ে যায় আর বলে ঠিক আছে আমি ডিলিট করছি, আর থ্যাঙ্কস বুঝার জন্য। জিওন বলে মনে থাকে যেন এইসব আমার প্রাইভেট লাইফ, কখনো পাবলিকের সামনে আসলে চলবে না, তুমি সাইন করেছো এটা মাথায় রেখে যা করার করবে। তো তারপর অফিসে আসার পর সজংকে এবার একের পর এক কাজ দিতে থাকে জিওন, আর তাকে ডেকে এনে জিওন এক গাদা কাগজ দিয়ে বলে এগুলো তুমি এখানে বসে ডাস্টবিনে রাখো, ডেস্ট্রয় করে। সজং বলে আপনি কি আমার উপর প্রতিশোধ নিচ্ছেন? জিওন বলে আমি তোমাকে চুকে চুকে রাখছি, কারণ তুমি আমার পিছু করে আমার সিক্রেট বের করেছো, তারপর সেটার মাধ্যমে আমাকেই হুমকি দিয়েছো, তাই তোমাকে আমি নজরে রাখছি, তোমার দিয়ে কোনো ভরসা নেই। সজং বলে আসলে আমি ওই ছবিগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে বলে সেন্ড করিনি, আমি আপনাকে দেখাতে চেয়েছি আপনি কেন এসব লুকিয়ে রাখছেন তাই, কিন্তু এর জন্য যে আপনি আমাকে এগ্রিমেন্ট দিবেন ভাবিনি। জিওন বলে তুমি কি জানো না এটা কত ইম্পর্টেন্ট বিষয়? আমি কি সেটা জানো তো? সজং বলে হ্যাঁ জানি, আপনি এই কোম্পানির আসল মালিক, কিন্তু আপনি চেয়ারম্যানের নাতি হয়েছেন বলেই কি আপনি মানুষ না? আপনার তো ইচ্ছা অনিচ্ছা থাকতেই পারে, তাই বলে এসব লুকিয়ে রাখতে হবে কেন? জিওন বলে তুমি হার্ড ওয়ার্ক করো কেন? সজং বলে কারণ এটাই আমার লাইফ। জিওন বলে হ্যাঁ একইভাবে আমার লাইফও পারফেক্ট হয়ে থাকে, তাই আমাকে পাবলিক এবং প্রাইভেট দুইটা লাইফ আলাদা রাখতে হয়। তো তারপর সজং কাজ শেষে বাড়ি যাবে ভাবছিল, কিন্তু জিওন বলে তুমি এখন আমার সাথে একটা জায়গায় যাবে, কারণ আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না যে ছবি অন্য কাউকে দিবে না। এবার সজংকে নিয়ে জুয়ন শপিং করতে আসে, আর সজংয়ের পছন্দ করা স্যুটেই জুয়ন পরে। তারপর জুয়ন সজংকেও একটা ড্রেস দিয়ে বলে যাও রেডি হয়ে আসো, কারণ এইভাবে তো তুমি আমার সাথে যেতে পারবে না। সজং বলে কিন্তু এই ড্রেস আমার টাইপের না। জিওন বলে তোমার টেস্ট খুব খারাপ, তাই আমি পছন্দ করে দিয়েছি। তারপর সজং সেটা পরে আসে আর জুয়ন হা করে তাকিয়ে থাকে, তবে সে তাকে বলে না আসলে যে তাকে সুন্দর লাগছিল। ওইদিকে আমরা মিহিকে দেখি, মিহির রেস্টুরেন্ট খুঁজে সেখানে কিম আসে, আর আসার পথেই মিহি কিমকে বাঁচাতে তাকে পড়ে যাওয়া থেকে ধরে। তারপর সেখানে তার গার্লফ্রেন্ড আসে আর রেস্টুরেন্টে বসে দুজন কথা বলতে। তার গার্লফ্রেন্ডের অভিযোগ ছিল কিম কেন সবার সাথে সুন্দর করে কথা বলে, কিমের উচিত একমাত্র তার সাথেই সুন্দর করে কথা বলা। কিম বলে কিন্তু অন্য কারোর সাথে আমি খারাপ আচরণ করবই বা কেন, আমি তো এমনই। তার গার্লফ্রেন্ড বলে আমার মনে হয় আমাকে আর তুমি পছন্দই করো না, তাই আমি চাই ব্রেকআপ, আমি তোমার সাথে হ্যাপি না, আমি আগেই ভালো ছিলাম। কিমও আর কথা না বাড়িয়ে বলে ঠিক আছে ব্রেকআপ করে নাও। তারপর তার গার্লফ্রেন্ড তাকে গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। কিম মিহিকে বলে আমার মতন লোককে কি খাবার দিবে? মিহি বলে তুমি কি কোনো ভুল করেছো নাকি? আমি যতটা শুনেছি তাতে বুঝেছি তুমি সবার সাথে নাইসলি থাকো, সেটাতেই তোমার গার্লফ্রেন্ডের প্রবলেম, কিন্তু এটা তার সমস্যা তোমার না, খাবার খেয়ে নাও। কিম বলে বাহ তোমার রান্নার জবাব হয় না। এদিকে একটা পার্টিতে আসে জুয়ন আর সজং। সজং বলে আমরা এখানে কেন এসেছি? জিওন বলে একজন ইম্পর্ট্যান্ট ক্লায়েন্টের সাথে দেখা করতে। সজং বলে ঠিক আছে আমি এসেছি আপনার শান্তির জন্য, কিন্তু তাই বলে আমাকে এখানে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিবেন না, আমি আপনার সাথে ইনভলভ হতেই চাই না। জিওন বলে এই যে মিস সজং তোমার কি মনে হয় আমি তোমার সাথে ইনভলভ হতে চাই? নিজের বয়স জানো না তাহলে এসে বলছো কেন? সজং বলে হ্যাঁ হ্যাঁ আপনি ইয়াংই থাকুন, আমার কি সমস্যা আছে নাকি? জিওন বলে তাই চুপ থাকো। তো তারপর জিওন তার কিছু পুরনো ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে লেগে যায়, আর ওইদিকে সজংয়ের সাথে একটা ছেলে খারাপ আচরণ করছিল। সজংয়ের গায়ে হাত তুলতেই যাচ্ছিল, তবে তখন সেখানে জিওন এসে তাকে আটকায় এবং সুইমিং পুলে ফেলে দেয়। তারপর জিওন সজংয়ের হাত ধরে বলে চলো বেবি আমরা যাই। সজং শকড হয়ে বলে কি বললেন আমি বেবি? জিওন কথা ঘুরিয়ে বলে কানে বেশি শুনলে আমার কি করার আছে, আমি এসব কিছুই বলিনি, আর চলো আমাদের ফিরতে হবে, বৃষ্টি আসতে পারে। তারপর গাড়িতে দুজনে এসে বসে আর দেখে সত্যি সত্যি বাইরে বৃষ্টি হচ্ছিল। সজং বলে আপনি কিভাবে বুঝলেন বৃষ্টি হবে? জুয়ন বলে আমার হাতে ডিজিটাল ঘড়ি,
সে আমাকে সব কিছুরই আপডেট জানায়, মানুষের থেকেও বেশি সাপোর্ট করে। সজং বলে আমাকে বাড়ি ফিরতে হবে, আর কত? জুয়ন বলে না, তুমি এখনই তো যেতে পারবে না। তখন সজং বলে আমার তো খিদে পেয়েছে, তাহলে অন্তত কিছু খেতে তো দিবেন, আমার একেবারেই এনার্জি নেই। জুয়ন বলে কোথায় এনার্জি নেই? দিব্যি তো তর্ক করেই যাচ্ছ, আমি তো দেখছি তুমি সবসময় ফুল এনার্জিতেই থাকো। সজং বলে এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার সত্যি খিদে পেয়েছে। জুয়েন বলে হ্যাঁ ঠিক আছে, এভাবে বলার কি আছে। তারপর জুয়েন তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, আর সজং বলে আপনি কি আমাকে এইভাবে ফলো করবেন 24 ঘন্টা? তাহলে কি আমার সাথে ঘুমাবেনও? জুয়েন বলে কি বলছো, মাথা ঠিক আছে তো? যা মুখে আসে তা বলে যায়। সজং বলে আচ্ছা আপনি তো এসপ্রেসো খান, তাহলে এই চকলেট মিল্ক তো আর খাবেন না, তাহলে দিন আমি খেয়ে নিই। জুয়েন আটকে বলে না থাক, আমার তৃষ্ণা পেয়েছে তাই আমি খেয়ে নিচ্ছি। সজং বেশ বুঝতে পারে জুয়েনের ফেভারিট চকলেট মিল্ক, কিন্তু সে এটা অ্যাকসেপ্ট করতে চাইছে না। তো তখন সজং একটা পুতুল দেখে যা জুয়েনের গেমিং ক্যারেক্টারের সাথে মিলতো, আর তাই জুয়েন এইসব পছন্দ করত। এবার দেখা যায় সজংও এই টাইপের পুতুল পছন্দ করে, যা দেখে জুয়েন বেশ ইমপ্রেস হয় আর ভাবে যতটা ভেবেছিলাম ততটা খারাপ টেস্ট না টিম লিডার সজংয়ের। তো তারপর এখান থেকে বাড়ি আসে সজং, আর তারপর ড্রেসটা অনলাইন সার্চ করে আর বলে আমি চাইলে তো এটা 3 মিলিয়ন ওন দিয়ে সেল করতে পারবো, কিন্তু এটা তো আর ডিরেক্টর আমাকে গিফট করেনি, রিটার্ন করতে হবে। তো এইসব ভাবতে ভাবতে সজংয়ের রুমের লাইট চলে যায়, তাই সে নিজেই এটা আবার ঠিক করে। এদিকে মিহি আর কিম কথা বলছিল। কিম মিহিকে বলে সে তার রেস্টুরেন্ট প্রমোট করতে পারবে খাবারের ভালো ভালো ছবি তুলে, আর এরা এখানে একদিনের পরিচয় ডেটিং শুরু করে দেয়, যা আপনাদের আর আমার বোঝার বাইরের সিন। যাই হোক, পরদিন অফিসে জুয়ন আসার পর সজং তাকে সেই ড্রেসটা রিটার্ন করে বলে আপনি যে দিয়েছিলেন গত রাতে সেটা রিটার্ন করছি। জুয়ন বলে এটা কি তুমি ড্রাই ক্লিন করেছো? সজং বলে না, মানে এটা তো আমি রাতে এক মুহূর্তের জন্য পরেছিলাম, তাই আর করিনি। জুয়ন বলে তুমি এটা একবারের জন্য পরে থাকলেও এটা ক্লিন করা উচিত, এটা তো বেসিক ম্যানার্স, তোমার তো দেখছি সেটাও নেই। সজং বলে কি, আমার ম্যানার্স নেই? ঠিক আছে আমি করে দিচ্ছি ক্লিন। জুয়ন তার কেবিনে এসে সজংকে কল্পনা করে ভাবে তাকে তো ড্রেসটা সত্যি ভালো লাগলো। তো জুয়ন আসলে চাইছিল না ড্রেসটা রিটার্ন নিতে, কারণ সজংকে বেশ সুন্দর লাগছিল সেটাই। কিন্তু সজং তো আর এটা বুঝতে পারে না, সে একেবারে রেগে যায় কেন তাকে বলল ম্যানার্স নেই। তারপর ঝগড়া শেষ করে তারা মিটিং বসে স্টোর সেল বাড়ানোর জন্য। সেখানে সারপ্রাইজিংলি জুয়ন আর সজং একই প্ল্যান করে, আর তারা পরে একসাথে স্টোর ভিজিটে চলে যায়। আর অফিসে বসে বসে কিম ভাবছিল মিহিকে নিয়ে। সে নিজেও শকড, এক মুহূর্তের মধ্যে সব কিভাবে যেন বদলে গেল। এদিকে জুয়ন আর সজং স্টোর ভিজিট করতে এসে দেখে মিন নামের একজন লোক চশমা বদলাতে এসেছে, আর সে বলছিল এত দাম দিয়ে কিনে কি লাভ হলো যদি রিপেয়ারই করাতে হয়। তখন জুয়ন এসে মিনকে বলে যে লোক ভালো জিনিসের ভ্যালু জানে না তার কোনো অধিকার থাকে না এটা ইউজ করার। এবার মিন আর জুয়ন ঝগড়া লেগে পড়ে, কিন্তু সজং মিনকে একটা চশমা দিয়ে বলে আপনি প্লিজ এটা ইউজ করে দেখুন, আপনাকে মানাবে। এবার মিন সে চশমা চোখে দিতে জুয়ন দেখে এই লোক তো আসলে তার কনসার্টের সিঙ্গার, আর জুয়ন মিনের খুব বড় পাগলা ভক্ত। জুয়ন আসলে মিনকে চশমা ছাড়া খালি চোখে দেখে চিনতে পারেনি, তাই সেই রকম আচরণ করে ফেলে, আর এখন তো কাঁদো কাঁদো হয়ে পড়ে। সজং বলে ও উনি তো আপনার কনসার্টের সিঙ্গার। জুয়ন বলে হ্যাঁ, আর আমি তাকে চিনতে পারিনি, আমি কত বড় ভুল করে ফেলেছি, এখন আমার কি হবে, আমি একটা ছবিও তুলতে পারবো না তার সাথে। সজং বলে আচ্ছা আপনার এই লাইফ তো সিক্রেট, তাই আমি আপনার জন্য অটোগ্রাফ এনে দিব। সজং বলে আচ্ছা আপনার এই লাইফ তো সিক্রেট, তাই আমি কি আপনার জন্য একটা অটোগ্রাফ এনে দিব? জুয়ন তো অনেক খুশি হয় আর তাকে পেন দিয়ে দেয়। সজং মিনকে বলে আমি আপনার বিগ ফ্যান, প্লিজ একটা অটোগ্রাফ দিবেন। মিন তাকে অটোগ্রাফ দিয়ে বলে ছবিও তুলে নাও। এবার জুয়ন তো প্রায় কেঁদেই দিচ্ছিল, কারণ সে ছবি তুলতে পারবে না। তাই সজংকে ক্যামেরা থেকে কেটে সে শুধু তার আইডল মিনের ছবি তুলে। এবার স্টুডের বাইরে এসে সজং ছবি দেখে বলে এখানে তো আমি নেই, আমাকে কেন ছবিতে রাখলেন না? জুয়ন বলে কারণ আমি তোমার ফ্যান না, আমি মিনের ফ্যান, ছবিগুলো আমাকে সেন্ড করে দিবে। সজং বলে আমি দিব না, আমি আপনাকে অটোগ্রাফ দিলাম, ছবি দিলাম, আর আপনি আমাকে এইভাবে ইনসাল্ট করলেন। জুয়ন বলে আমি সত্যি তার অনেক বড় ফ্যান, কারণ তার পার্সোনালিটি ভালো। সজং বলে আপনাকে নিয়ে তো আমি জেলাস, কারণ আপনি আপনার শখ কিসে জানেন, কিন্তু এটা সত্যি কঠিন নিজের ইচ্ছা খুঁজে পাওয়া, তাই নিজের সেই ইচ্ছাগুলিকে প্রাণ খুলে পূরণ করুন। এইভাবে লুকিয়ে চুরিয়ে কিছু করার কি দরকার? চেয়ারম্যানের উত্তরসূরি হিসেবে বাঁচতে গিয়ে আপনি নিজের মনের ইচ্ছাগুলিকে শেষ করবেন না। তারপর তার কথা বেশ ভালো ফিল করে জুয়ন, কারণ তাকে কখনো তার ইচ্ছার পক্ষে কেউ সাপোর্ট করেনি। আজ প্রথম জুয়ন তাকে পেয়েছে তার সাপোর্টে, তবে সেই কথাটা আবার সজংকে বলে না। এখান থেকে জুয়ন অফিসে আসে আর তার পিএকে বলে সজং তার কাজে খারাপ নয়, বেশ ভালো করে সে তার কাজটা জানে,
তাই তাকে আমি জব থেকে বের করব না, সে এখানে জব করবে। এদিকে সজঙ্গ তার কলিগদের বলে ডিরেক্টর জুয়ন তার কাজে খুব ভালো, মানে তিনি কুইকলি ডিসিশন নিতে পারেন আর ওনার সেন্সও খুব ইমপ্রেসিভ। তারপর রাতে লেট কাজ করছিল সজং। জুয়ন এসে বলে এইভাবে লেট ওয়ার্ক করতে হবে না, তাই বাড়ি ফিরে যাও। সজং বলে আগে কখনো কোনো ডিরেক্টর এইভাবে বলেনি, উল্টো তারা কাজ করিয়ে যেত। আর এই ডিরেক্টর বলছে লেট ওয়ার্ক করো না, কিন্তু তাও কত রুডলি। ভালো কথাটা ভালোভাবে বললেই তো হয়। জুয়ন আবার এসে বলে আর ওই যে ড্রেসটা সেটা আমার লাগবে না রিটার্ন, তুমি রেখে দাও, সুন্দর আছে, মানে ড্রেসটা সুন্দর। এই কথা বলে জুয়েন চলে যায়। আর সজং শকড হয়ে ভাবে কি আজব মানুষ। অন্যদিকে কিম আসে জুয়েনের বাসায়, তখন কিম জুয়েনকে বলে আচ্ছা তুমি কি ডেস্টিনিতে বিশ্বাস করো, মানে এইভাবে কখনো ফিল করেছে যে কারোর সাথে তোমার ভাগ্যের সংযোগ আছে? তো এই কথা জুয়েন মনে করে সেই প্রপোজালের কথা, যখন সে 15 বছর বয়সে থাকতে সজংকে প্রপোজ করেছিল। আর সজং তাকে বলেছিল তোমার অস্তিত্বই আমার কাছে জঘন্য ফিল করাচ্ছে। তো এইসব মনে করে জুয়েন কিমকে বলে ডেস্টিনিতে বিশ্বাস করছো মানেই তুমি ডেঞ্জার জোনে আছো, তাই এইসব থেকে যত পারো দূর থাকো, না হলে লাইফ টাইম ট্রমাতে থাকবে। কিম মজা নিয়ে বলে তুমি তাহলে তোমার ফার্স্ট লাইফের কথা ভেবে এইসব বলছো? জুয়েন বলে তোকে আমি এখনই ঘর ছাড়া করবো। এই বলে দুইজন লেগে যায় মারামারি করতে। অন্যদিকে সজং জুয়েনের দেওয়া ড্রেসটা দেখে বলে এটা কি সত্যি সুন্দর, কিন্তু আমাকে তো স্যুট করে না, কি করা যায় এটার? তারপর সজং কিছু একটা ভেবে হাসে, হয়তো বা সে ভাবছে এটা বিক্রি করে দিবে। এদিকে জুয়েন তার সিক্রেট গেমিং রুমে এসে আজ সে অনেক কাজ করে, সেই সাথে নতুন কিছু ক্যারেক্টার তৈরি করে আর তার প্রিয় চকলেট মিল্ক খায়, কারণ এটার আলাদা একটা স্টক এখানে সে রেখেছে। বয়স হলেও তার ভেতরে এখনো সে 15 বছরের বাচ্চামো স্বভাবটা রয়ে গিয়েছে। তো সেখানে জুয়েন ভাবছিল সজংয়ের বলা কথাগুলো, সজং যে তার পেশনকে সাপোর্ট করে কথা বলেছে সেগুলি ভেবেই সে এখন খুব খুশি হচ্ছিল। যদিও এখনো জুয়েন আর সজং জানেই না তারা যে একে অপরকে আগে থেকেই জানতো, মানে সজং জানে না জুয়েন ব্ল্যাক ড্রাগন আর জুয়েন জানে না সজং স্ট্রবেরি। এবার দেখার পালা এটা জানার পর তাদের কি রিয়াকশন আসবে। এখন যে ধীরে ধীরে একটা রিলেশন বিল্ড হচ্ছে সেটা কি আদৌ পরে থাকবে না কি ঘেটে যাবে। অন্যদিকে মিহির কাছে ব্ল্যাক ড্রাগনের পক্ষ থেকে একটা গিফট আসে, কারণ ব্ল্যাক ড্রাগন আর মিহি টিম হয়ে গেম খেলতো। বর্তমানে মিহির রেস্টুরেন্ট ওপেনের জন্য তাকে সে গিফট পাঠায়। আর এইসব এসে দেখে ফেলে সজং যখন ব্ল্যাক ড্রাগনের নামটা দেখে তখনই সে খেপে যায় আর মিহিকে বলে তুমি এখনো ব্ল্যাক ড্রাগনের সাথে কথা বলো, তুমি তো রেগেছিলে তার উপর, তাই না? তাহলে এসব কি? মিহি বলে আসলে তুমি তো জানোই সে ভালো গেমার, তাই টিম হয়ে খেলার সময় আমি তার সাথে কথা বলি। সত্যি বলছি, প্লিজ রেগে যেও না, আমি তাহলে তার গিফট ফেলে দিচ্ছি এখনই। সজং বলে থাক, লাগবে না, আমার কিছু যায় আসে না তাকে নিয়ে, যা খুশি করুক আমার কি। কিন্তু সজং ভেতরে ভেতরে বেশ রেগেছিল, মানে ব্ল্যাক ড্রাগন তার কাছে কোনো নাম নয় বরং একটা ট্রমা বলা যায়। তো জুয়েন অফিস আসার পর দেখা করে সজংয়ের সাথে। সজং বলে আজ ওয়েদার দেখেছেন কেমন? জুয়েন বলে হ্যাঁ ঠিক থাকবে আজ সব। সজং তখন জুয়েনের ঘড়িটা দেখতে শুরু করে আর বলে এত ছোট ছোট লেখা আপনি দেখেন কিভাবে? ওই সময় পিয়া আসে, তাই তারা দুইজনেই নার্ভাস হয়ে যায়। জুয়েন বাইরে এসে দেখে তার ক্যাপসুল টয়ের মতন একটা অফিসে পড়ে আছে। পিয়া আর সজং দেখে বলে এটা কার হতে পারে? এই টয়গুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে, বাচ্চা তো অফিসে নেই, তবে কার? জুয়েন এসব দেখে জলদি তার বাসায় আসে আর সে নিজের সিক্রেট রুমে গিয়ে দেখে একটা ক্যাপসুল টয় নেই, যা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ এখানে কে আসবে আর কিভাবে সেটা অফিসে যাবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুয়েন যখন 15 বছরের ছিল তখন তার দাদি তাকে থাপ্পড় দিয়ে বলে তোমার এই স্টুপিড টয়ের জন্য আমার একমাত্র ছেলে মারা যায়, আর তুমি এখন এইসব সামলে রাখছো, তোমার মতো নাতি আমার চাই না। এসব বলে তার দাদি সব টয়েস পুড়িয়ে ফেলে। সেই দিন জুয়েন অনেক কেঁদে কেঁদে রিকোয়েস্ট করে তার দাদিকে, কারণ একটা টয় ছিল যা তার মায়ের শেষ স্মৃতি ছিল। তার দাদি সেটাও পুড়িয়ে ফেলে রেগে, আর সেদিন সেই ট্রমা জুয়েন এখনো ভুলতে পারে না। তো বর্তমানে জুয়েন তাকিয়ে দেখে তার ক্যাপসুল টয় তো রুমেই পড়ে আছে, এর মানে অফিসের টয়টা তার ছিল না। জুয়েন শান্ত হয়ে আবার নিজের অফিসে আসে, আর আসার পথে সে তার কর্মচারীদের কথা বলতে শুনে যে এইসব বাচ্চাদের টয় নিয়ে কে থাকে। আমরা দেখেছি অনেক বড় বড় ছেলেরাও এইসব সামলে রাখে। জুয়েনি কথা বলার মাঝে সজংকে দেখে, তাই সে তার উপর রাগ দেখাতে কেবিনে ডেকে বলে আমি যে তোমাকে ড্রেস দিয়েছিলাম সেটা রিটার্ন করো, আমি কাউকে এটা ডোনেট করার মুডে নেই। সজং রেগে বলে ডোনেট মানে? আমি কি রিকোয়েস্ট করেছি এসবের জন্য? আপনি নিজেই তো বললেন রেখে দিতে। সজং বলে হ্যাঁ বলেছি, এখন ফেরত করো, কারণ এটার দাম কত জানো তো, নাকি বিক্রি করে ফেলেছো? সজং বলে ঠিক আছে আমি ফেরত করে দিচ্ছি সোমবার।
এবার সজং দেখা যায় সত্যি সত্যি ড্রেসটা সেল করে ফেলেছিল। তাই সে আবার ড্রেসটা রিটার্ন করার কথা বললে সেই ক্রেতা তাকে ব্লক করে ফেলে। সজং বলে, এখন কি আমি তার জন্য মিলিয়ন খরচ করব? কে বলেছিল আমাকে দিতে? এখন আমাকে মাঝপথে ফাঁসিয়ে দিল। কি করব এখন আমি? এদিকে জুয়ন আজ তার একটা নতুন প্রজেক্ট কিনে আনে সিক্রেট রুমের জন্য, কিন্তু সেটার প্লাগটা নষ্ট হয়ে যায়। তাই জুয়ন অনেক খোঁজাখুঁজি করার পর অনলাইনে একজন মেকানিকের নাম্বার বের করে আর তাকে বুড়ো লোকের গলায় কল করে বলে, আপনি কি আমার বাসায় এসে একটা প্লাগ ঠিক করে যাবেন? তো দেখা যায় এই লোকটা তো সজংয়ের বাবা। তো জুয়ন যখন বলে সে তাকে 5 গুণ টাকা দিবে আসলে, তখন সজং রাজি হয়। আর ওইদিকে জুয়ন নিচে গাড়িতে বসে থাকে, কারণ সে সব কিছু সিক্রেট রাখতে চাইছিল, যেন কোনোভাবে কেউ তার ব্যাপারে জানতে না পারে। সে তো আর জানতো না যাকে সে ইনভাইট করেছে সে আসলে সজং। আর এবার সজং তার বাসায় এসে দেখে অনেক বড় প্রাসাদের মতন ঘর। জুয়ন কল করে বলে, আপনি কে? এটা তো একজন লোকের কাজ করার কথা। সজং বলে, আমি ওনার মেয়ে আর আমিও কাজ করতে পারি। জুয়ন বলে, আপনার আওয়াজ চেনা চেনা লাগছে কেন? সজং তখন তাকিয়ে দেখে মিনের সে অটোগ্রাফটা এখানে। এবার সজং বুঝতে পারে এটা তো ডিরেক্টরের বাড়ি। জুয়নও সিসি ক্যামেরাতে ফুটেজ দেখে দৌড়ে আসে তাকে আটকানোর জন্য। আর ততক্ষণে সজং তার সিক্রেট রুমে ক্লিক করে ফেলে আর সেটা ওপেনও হয়ে যায়। সজং তো শকড হয়ে সেই রুমের দিকে তাকিয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা জুয়নের ছোটবেলা দেখতে পাই, যেখানে একদিন জুয়ন তার বাবা মাকে নিয়ে যাচ্ছিল তার ফেভারিট অ্যানিমেশন ইভেন্টে। পথে তার মা তাকে তার পছন্দের একটা টয় গিফট করে। জুয়নের বাবা মা আর সে বেশ হ্যাপি ছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে একটা ট্রাক এসে তাদের গাড়িকে হিট করে, যার ফলে মারাত্মক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জুয়নের কিছু হয় না, কারণ তার মা তাকে আগলে রেখেছিল। তাই জুয়নের জায়গায় তার মা মারা যায় এবং একই সাথে তার বাবাও মারা যায়। এবার বেচারা বাচ্চা ছেলে তার মা বাবার মৃত্যুর দিন কাঁদতেও পারছিল না, কারণ তার দাদি তাকে বলে, তুমি কান্না করবে না, চুপ করো, কারণ তোমার কাঁদারও অধিকার নেই। তোমার জন্য আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। তুমি তাদেরকে খুন করলে নিজের স্টুপিড বায়নার জন্য। তো এরপর এইভাবে দিন যেতে থাকে আর জুয়ন বুঝতে পারে তার দাদিও খুব কষ্টে আছে নিজের ছেলেকে এইভাবে হারিয়ে। সেজন্য জুয়ন তার দাদির কথা মতো যোগ্য হওয়ার চেষ্টা করতে থাকে। তার দাদি তার থেকে তার পছন্দের সমস্ত জিনিস আলাদা করে ফেলে, যেগুলোর উপর জুয়ন দিন শেষে নির্ভর করে থাকত। তাই জুয়ন নিজেকে টিকিয়ে রাখতে নিজের পার্সোনাল একটা রুম লুকিয়ে তৈরি করে, যেখানে তার নিজস্ব একটা আস্থার জায়গা থাকবে, যেখানে সে দিন শেষে নিজের শান্তি খুঁজবে। আর এটাই সেই রুম যেখান পর্যন্ত প্রথমবারের মতন জুয়ন ছাড়া অন্য কেউ এসে পড়েছে, অর্থাৎ সজং। তো জুয়ন এসে বলে, তুমি এখানে কি করছো? হ্যাঁ। সজং বলে, আপনি কি করছেন? আর আপনি তো বলেছিলেন এরকম কোনো হবি আপনার নেই, কিন্তু এই রুম তো খুব ভালো করে সাজানো আছে। জুয়ন বলে, তোমার কি মনে হচ্ছে এটা আমার রুম? না, এটা হচ্ছে আমার ভাতিজার রুম। সজং বলে, কি বললেন? জুয়ন বলে, এটা আমার ভাতিজার রুম। তারপর সজং বলে, আচ্ছা ঠিক আছে, আমি যে কাজ করতে এসেছি সেটা করে যাচ্ছি। জুয়ন বলে, এটা তুমি ভাঙতে পারবে না। আমি সারা জীবন জিনিসটা স্টকে আসার জন্য অপেক্ষা করেছি, তাই সাবধানে কাজ করো। সজং বলে, আপনি অপেক্ষা করেছেন মানে? জুয়ন বলে, না আমি না, আমার ভাতিজার কি। তারপর এটা ঠিক করে দেওয়ার পর মিউজিক অন করে দেখে সব ঠিকঠাক আছে কিনা। সজং খেয়াল করে মিউজিক শুনতে জুয়ন নিজেকে কন্ট্রোল করতে পারছে না, আর সজং এর সন্দেহ হয় এটা আসলে জুয়নেরই রুম। তাই নিশ্চিত হতে সজং জুয়নের কিছু কালেক্ট করা বুক দেখে, আর জুয়ন হাইপার হয়ে বলে, আমার জিনিসে টাচ করবে না, এগুলো আমি কত কষ্ট করে কালেকশনে এনেছি জানো? সজং বলে, হ্যাঁ আমি জানতাম, আসলে কোনো ভাতিজার এসব নয়, বরং আপনার। এই যে ফুল রুমের জিনিসপত্র সব কিছুই আপনার, তাই না? মিথ্যা যখন বলতেই পারে না তখন বলার চেষ্টা করেন কেন? জুয়ন বলে, না আমার সত্যি ভাতিজা আছে। সজং বলে, আপনি নিজেই তো একটা বাচ্চা, আপনার ফ্যামিলিতে আপনি ছাড়া তো আর কেউই নেই, তাহলে? জুয়ন বলে, হ্যাঁ তো কি হয়েছে যদি এই রুম আমার হয়ে থাকে? আর যদি আমি এরকম জিনিসপত্র পছন্দ করে থাকি তাতে কি কিছু বদলাবে? তুমি তো কন্ট্রাক্ট সাইন করেই ছিলে। সজং বলে, কিছু বদলাবে না কেন? আমি আপনার সম্পর্কে আগের থেকে আরও অনেক জানতে পেরেছি, এটাই তো চেঞ্জেস। তারপর জুয়ন আর কিছু বলে না। এবার বাইরে আসার পর জুয়ন বলে, আমি তোমার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি কাজের জন্য। সজং বলে, থ্যাঙ্কস, আর আমি ওই ড্রেসটা সোমবারে দিতে পারবো কি না বুঝতে পারছি না। জুয়ন বলে, ঠিক আছে দিতে হবে না। আর তুমি গিফটের জিনিস কিভাবে সেল করলে? বাদ দাও। সজং বলে, গিফট মানে ওই ড্রেসটা আমাকে গিফট দিয়েছিলেন? তখন তার কাছে কল আসে, কারণ সজংয়ের বাবা হসপিটালে ভর্তি। জুয়ন বলে, চলো আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, না হলে তুমি তাড়াহুড়ো করে অ্যাক্সিডেন্ট করবে।
এবার হসপিটালে আসার পর জুয়েন সজংয়ের বাবাকে ভিআইপি কেবিনে শিফট করায় আর সজংয়ের বাবা তাকে থ্যাঙ্কসও জানায়। সজং তার বাবার সাথে দেখা করার পর বাইরে আসে। জুয়েন বলে, তুমি তোমার বাবার সাথে বেশি ক্লোজ তাই না? সজং বলে, হ্যাঁ, আর আপনি আজ যা করলেন তার জন্য অনেক থ্যাঙ্কস। জুয়েন বলে, তোমাকে আগে আমি কখনো এত হাসতে দেখিনি, হাসলে তো ভালোই লাগে। আচ্ছা আমি যাচ্ছি, আর তুমি খেয়াল রাখো। তো এই কথা বলে জুয়েন চলে যায় আর সজং বসে পড়ে তার কথাটা শুনে। সজং তার মায়ের কথা মনে করে সেখানে কাঁদছিল আর দেখা যায় জুয়েন সেখানে একটা সাইডে দাঁড়িয়ে দেখছিল। পরে সজং জুয়েনকে মেসেজ করে বলে, আপনি সেফলি বাড়ি যান আর থ্যাঙ্কস সব কিছুর জন্য। জুয়েন ভাবে মেয়েটার নিজেরই মন খারাপ, কিন্তু তাও অন্যের খেয়াল রাখা ভুলে না। এদিকে সবিন এসে তার বাবাকে দেখে বলে, বাবা তুমি আমাকে রেখে মরতে পারবে না, প্লিজ বাবা, আমার তো এখনো বিয়েই হলো না, তুমি এইভাবে কিভাবে যেতে পারো? তখন দেখা যায় ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে পড়েছিল সজং আর উঠে বলে, স্টুপিড কোথাকার। বাবা শুনলে তোমার ছেলে কি বলল? সবিন বলে, নুনা এসব একদম ঠিক করেনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই ভিআইপি রুম কে দিল? তার বাবা বলে, সজংয়ের ডিরেক্টর। সবিন বলে, ও তাহলে কি এরা ডেটিং করছে? বয়স কত তার? তার বাবা বলে, দেখো তো ইয়াংই লাগলো। সজং বলে, সবিনের বয়সী হবে। সবিন বলে, ও তাহলে সে ডেট করবে না তোকে। সজং বলে, মানে কি বলতে চাস? সবিন বলে, কি আবার, তুমি বুড়ি, আর বুড়িকে কেন আমার মতন অল্প বয়সী কেউ ডেট করবে? সজং এই কথায় তো বেশ রেগে যায় আর বলে, আমাকে কি পছন্দ করবে? আমিই তো করব না, একটা বাচ্চা ছেলে সে। এইদিকে জুয়েন তার বাসায় এসে দেখে সজং তার ব্যাগ রেখে গিয়েছে। তাই জুয়েন মেসেজ করে সজংকে বলে, আমি তোমার বাবার জন্য একটা গিফট রেখে এসেছি, রিসেপশন থেকে নিয়ে নিও। সজং রিসেপশন থেকে ব্যাগটা কালেক্ট করে দেখে জুয়েন নিজের হাতে তৈরি করা একটা টয় পাঠিয়েছে, যে টয়টা দেখে সজং সুন্দর বলেছিল। সজং এটা দেখে বলে, সত্যি এই লুককে বোঝার উপায় নেই, কিন্তু খুব ভালো মন থেকে। তো পরদিন হসপিটালে সজং তার বাবার পাশে বসেছিল। তখন তাকে মেসেজ করে জুয়েন বলে, তোমার কাজ করার বক্স রয়ে গিয়েছে, লাগলে নিয়ে যাও। সজং তারপর সেটা নিতে আসে জুয়েনের বাড়ির নিচে। আর জুয়েন দেখে সজংয়ের গাড়িতে সমস্যা আছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। তাই জুয়েন তাকে বলে, গাড়ি থেকে নামো আর এটা ঠিক হোক তারপর যাবে, কারণ যদি তোমারও অ্যাক্সিডেন্ট হয় তাহলে কে খেয়াল করবে? এবার জুয়েন আর সজং বসে কথা বলছিল। জুয়েন বলে, তোমার বাবা কেমন আছেন? সজং বলে, ভালোই আছেন আগের থেকে। জুয়েন বলে, ঠিক আছে, না হলে তোমাকে আবারও কান্না করতে দেখতে হতো। সজং বলে, কি, আমি কবে কান্না করেছি? জুয়েন বলে, আমি দেখেছি গতকাল একা একা বসে কান্না করছিলে। সজং বলে, ও ওইটা বাবার কথা ভেবেছিল না, আসলে আমার মা অসুস্থ ছিলেন যখন আমি খুব ছোট, তাই হসপিটালে গেলে আমার সেই দিনগুলো মনে পড়ে যায়। জুয়েন বলে, এরকম কষ্টগুলো সময় ঠিক করতে পারে না, আমাদেরকে অন্য কিছুর মধ্যে ব্যস্ত হতে হয়, যেমন মিউজিক, ভিডিও গেম। সজং বলে, ভিডিও গেম সবাইকে আনন্দ দিলেও আমাকে কষ্ট দিয়েছে। জুয়েন বলে, কষ্ট কিন্তু কেন? সজং বলে, আমি ভিডিও গেম খেলার মাধ্যমে বড়সড় ধোঁকা খেয়েছি বলা যায়। এবার সম্পূর্ণ কথাটা আর সজং বলে উঠতে পারে না যে ব্ল্যাক ড্রাগন তাকে চিট করেছে। তারপর বাইরে এসে জুয়েন বলে, তোমার গাড়ি রিপেয়ার হতে সময় লাগবে, কারণ এতে অনেক সমস্যা, তাই আমার দেওয়া গাড়িটা ততদিন ইউজ করো। সজং বলে, না না, এত দামি গাড়ি আমার লাগবে না, আমি ঠিক আছি। জুয়েন বলে, আমি তো বলেছি পরে রিটার্ন করে দিও, কিন্তু এখন এটা ইউজ করবে, দেখো আমার মতন ভালো বস পেয়েছো, তাই এটা রেখে দাও। তারপর জুয়েন মনে মনে বলে, এখন রিফিউজ করছে, কিন্তু একবার গাড়িতে ড্রাইভ করলে বুঝতে পারবে কত ভালো এটা। তারপর সত্যি সত্যি সজং গাড়িটা যখন ড্রাইভ করছিল তখন বলছিল, বাহ খুব ভালো তো, আসলে আমি বিশ্বাস করতে পারছি না ডিরেক্টর আর কত রূপ দেখাবে। পরদিন জুয়েন মিটিংয়ের জন্য যাচ্ছিল, তখন একটা ছেলের ধাক্কায় জুয়েনের ট্যাবলেটটা নষ্ট হয়ে পড়ে। এবার সেখানে তার প্রজেক্ট ডিটেলস ছিল, তাই পিএ বলে, আমি আপনার অফিস কম্পিউটার থেকে ডাউনলোড করে আনছি। জুয়েন বলে, না লাগবে না, আমার মোবাইলে আছে। কিন্তু দেখা যায় তার মোবাইলে ছিল না। সে কল করে সজংকে আর বলে, আমার কম্পিউটার থেকে প্রজেক্ট ডিটেলসটা ইমেল করো। সজং বলে, পাসওয়ার্ড কি? এবার জুয়েন এমন পাসওয়ার্ড দিয়েছে যে সে বলতেই চাইছিল না। সজং বলে, পাসওয়ার্ড না বললে আমি কিভাবে খুলবো, আর আপনি আমাকে বিশ্বাস না করলে অন্য কাউকে দিয়ে কাজ করান। জুয়েন বলে, অন্য কাউকে বলতে পারবো না বলেই তো তোমাকে কল করেছি। সজং বলে, হ্যাঁ তাহলে বলুন পাসওয়ার্ড কি? তো জুয়েন আসলে জাপানিজ ভাষায় একটা পাসওয়ার্ড দিয়েছিল, যার অর্থ হচ্ছে আই এম দ্য ডেভিল, মানে হচ্ছে আমি শয়তান। এই পাসওয়ার্ড সজংকে বলে বেচারে বেশ এম্বারেসড হয়ে যায়। তারপর সজং হসপিটালে এসে এইসব ভেবে খুব হাসে আর একা একাই বলে, সত্যি সে একেবারে বাচ্চাদের মতন কিউট,
আমি শয়তান, এরকম কে পাসওয়ার্ড দিবে? তখন সবিন এসে বলে, তুমি হাসছো কেন? তোমাকে হাসতে দেখলে একেবারেই অদ্ভুত লাগে। সজং বলে, চুপ কর, আর তুই এখানে কি করছিস? সবিন বলে, বাসার ছোট্ট গুহার মতন রুমের থেকে হসপিটালের ভিআইপি রুম খুব ভালো লাগছে, তাই আমি এখানে থাকবো, তুমি বাড়ি যাও। সজং বলে, এটা কি লজ্জাহীন ছেলে একটা। এদিকে কিম আজ মিহিকে এসে প্রপোজ করে ডেটিংয়ের জন্য। তার মধ্যে সে এই প্রথম কারো প্রতি সিরিয়াস ফিলিংস শেয়ার করছে। কিন্তু মিহি বলে, আমি সরি, এই মুহূর্তে আমি এসবের জন্য প্রস্তুত না। তো বেচারার একই সময়ে ব্রেকআপ প্লাস রিজেক্ট দুইটাই ফেস করতে হয়। এদিকে অফিসে আজ সজং জুয়েনকে বলে, তো আপনি কি আপনার সে পাসওয়ার্ড বদলেছেন? না মানে আপনার এই সুটকুট পরা রাগী ইমেজের সাথে ওই পাসওয়ার্ডটা ঠিক যাচ্ছিল না। এসব বলে সজং হাসে। জুয়েন বলে, আমি সামলে নিব, আর তুমি এখন এইসব ননসেন্স বলা বন্ধ করো। সজং হেসে বলে, আচ্ছা এই চকলেট মিল্কটা খেয়ে নিন, আমি এনেছি, ভাবলাম আপনি খাবেন। এবার জুয়েনের সবচেয়ে প্রিয় জিনিস তার চোখের সামনে এইভাবে রেখে দিয়েছে যে জুয়েন না খেয়ে আর পারেই না। জুয়েন এক টান দিয়ে চকলেট মিল্ক খেয়ে বলে, আহ খুব টেস্টি। সজং জুয়েনকে স্মাইল করতে দেখে নিজেও হাসে, কারণ তার পাবলিক আর প্রাইভেট দুইটা লাইফই পুরোই অপোজিট। জুয়েন বলে, আমার খুব অদ্ভুত লাগছে, কারণ তুমি আমার সব সিক্রেট জেনে যাচ্ছ, কিন্তু এটা খারাপও না যে একজন আমার সিক্রেট জানে। তার সামনে আমাকে প্রিটেন্ড করতে হবে না কিছু। তো জুয়েনের কথাটা শুনে সজংয়ের মনে পড়ে সে একদিন ব্ল্যাক ড্রাগনকে বলেছিল, আমি আমার মাকে মিস করছি, আর এটা আমার সিক্রেট, কারণ আজ তার জন্মদিন। ব্ল্যাক ড্রাগন বলে, কিন্তু এটা সিক্রেট কিভাবে হলো? সজং বলে, কারণ এই কথাটা আমি কাউকে বলতে পারবো না, বাবা জানলেও মন খারাপ করবেন, কিন্তু আমি হ্যাপি যে আমার সিক্রেট আমি একজনের সাথে শেয়ার করতে পারছি। ব্ল্যাক ড্রাগন বলে, তুমি আমার সাথে সব কিছু শেয়ার করতে পারো, আমি সব সময় আছি। বর্তমানে সজং জুয়েনের কথার সাথে ব্ল্যাক ড্রাগনের মিল পায়, তাই সে অজান্তেই স্মাইল করে ফেলে। তো এক রাতে মিহি যখন যাচ্ছিল, তখন হঠাৎ করেই তার সাথে দেখা হয় জুয়নের। আর মিহিকে দেখে জুয়ন পালাতে যাচ্ছিল, কিন্তু মিহি বলে, ব্ল্যাক ড্রাগন। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন জুয়ন মিহিকে ডেকে মিট করে। মিহি বলে, অনেক বড় হয়ে গিয়েছ, তাহলে তখন মিথ্যা বলেই ছিলে কেন? আর মিট করলেই বা কেন? এখন মিট করলেই তো পারতে। জুয়েন বলে, আমি ভেবেছিলাম স্ট্রবেরির কাছে আমার বয়স ম্যাটার করবে না, কিন্তু কোনো ব্যাপার না, আমি এখন তার মতন কাউকে চাই না যে আমাকে বুঝবে। আমি এখানে তোমাকে ডেকেছি সরি বলতে, কারণ আমি কোরিয়া ছেড়ে যাচ্ছি, আর হয়তোবা আমার সাথে তোমার দেখাও হবে না, আর আমার আসল পরিচয় আমি তোমাকে দিতে পারবো না, তাই এর বেশি কিছু বলতেও পারবো না। মিহি বলে, আচ্ছা তাহলে তুমি আমাকে গ্রুপ খেলার সময় হেল্প করে দিও, ঠিক আছে? জুয়েন বলে, হ্যাঁ ভেবে দেখছি। বর্তমানে জুয়েন আর মিহি এইসব নিয়ে কথা বলে, আর সে মিহিকে মানা করে তার সম্পর্কে খোঁজখবর না করতে। এই কথা বলে জুয়ন চলে যায়। তারপর মিহির সাথে দেখা হয় সজংয়ের। মিহি তাকে বলে, তোমার বাবা অসুস্থ হয়েছেন, নিশ্চয় আবারও তোমাকে একা সাফার করতে হচ্ছে। সজং বলে, না, আসলে এবার অবিশ্বাস্যভাবে একটা হেল্প পেয়েছি, মানে আমাদের ডিরেক্টর খুব হেল্প করেছেন। মিহি বলে, ও সেই নতুন ডিরেক্টর, কিন্তু তোমার তো তাকে পছন্দ ছিল না। সজং বলে, হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারছি সে ততটাও খারাপ না। ওইদিকে আমরা কিমের ফ্যামিলি দেখতে পাই, তার বাবা মা খুব বেশি হ্যাপি কাপল। প্রতিদিন কিমের বাবা এখনও কিমের মাকে ফুল দেয়, যেন তার এভরিডে স্পেশাল থাকে। কিম বলে, বাবা এখনও তুমি এত কিছু কিভাবে করো? তার বাবা বলে, কেন, তোমার হিংসা হচ্ছে? তাই তো বলছি বিয়ে করে নাও। কিম বলে, হ্যাঁ, আমার কি আর তোমার মতন কপাল আছে? আমাকে সবাই ছেড়ে দেয়। তারপর কিম তার রুমে এসে মিহির পোস্ট দেখে আর সেখানে লাইক করে। এদিকে পরদিন অফিসে সজং মন খারাপ করে ফেলে জুয়নের একটা কাজের জন্য, তাই জুয়ন তাকে বাইরে এসে বলে, তোমার মন খারাপ ভালো করতে আমি কি করতে পারি বলো? সজং হঠাৎ করে কারো থেকে এরকম কিছু শুনে চমকে যায়, আর বলে, আমাকে একা ছেড়ে দিন, আমি নিজেকে সামলে নিব। জুয়ন বলে, পারবো না, কারণ তুমি একমাত্র মেয়ে যে আমাকে চকলেট মিল্ক দিয়েছে কোনো রকম জাজ না করে, তাই আমি তোমাকে একা মন খারাপ করতে থাকতে দিব না। এবার জুয়েন সজংকে নিয়ে আসে গেমিং স্টোরে, যাতে করে তার মন ভালো হয়। সেখানে একটা গেম সজং খুব ভালো খেলে, আর জুয়ন পারছিল না, তাই সজং তাকে বলে, কি আপনি এটা পারেন না? আসলে আমার হেরে যাওয়া পছন্দ না। এই কথা জুয়নের ইগো হার্ট করে, আর বলে, তোমার কি মনে হয় আমি হেরে যাওয়া পছন্দ করি? এবার দেখেছি আমি তোমাকে হেরে যাওয়া কাকে বলে। তারপর সে আর সজং একে অপরের সাথে ইচ্ছে মতন কম্পিটিশন করে, যেখানে সজং হেরেই যায়।
তো কোথায় এসেছিল মন ভালো করতে আর কোথায় তারা বাচ্চাদের মতন তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এরপর মিহি সজনকে কল করে আর বলে রেস্টুরেন্টে এসে ডিনার করতে, আর যেহেতু ডিরেক্টর আছে তাই তাকেও নিয়ে আসতে। সজং আর জুয়ন যখন যাচ্ছিল তখন সজংয়ের শুয়ের ফিতা খুলে যায়, তাই জুয়ন সেটা বেঁধে দিতে শুরু করে। সজং বলে আমি করে নিব। জুয়ন বলে এটাতেও হার জিত দেখছো নাকি, লাভ নেই, করো না। তারপর সজং কিছু বলে না, কারণ তার কাছে অবিশ্বাস্য লাগছিল যে একজন ডিরেক্টর তার শুয়ের ফিতা বেঁধে দিচ্ছে। কিছুক্ষণ পর সজংকে মিহি কল করে বলে তুমি এসো না, কারণ ব্ল্যাক ড্রাগন এখানে এসেছে। সজং ব্ল্যাক ড্রাগনের নাম শুনে চোখ বড় বড় করে ফেলে। আর আসলে মিহি রেস্টুরেন্টের ভেতর থেকে দেখে ফেলেছিল বাইরে যে ব্ল্যাক ড্রাগন আছে, অর্থাৎ জুয়ন আছে। আর এবার মিহি এটাও জেনে যায় ব্ল্যাক ড্রাগনই সজংয়ের ডিরেক্টর। এদিকে সজং এটা জানার পর জুয়নকে নিয়ে পালিয়ে একটা জায়গায় আসে আর বলে আমি শপে যেতে পারবো না, সেখানে সেই ধোঁকাবাজ এসেছে, মানে যে আমাকে ভিডিও গেমে স্ক্যাম করেছে, আমি তার সামনে যেতে পারবো না। জুয়ন বলে আরে স্ক্যাম করেছে সেই ছেলে, তাহলে তুমি কেন পালিয়ে আসলে? তোমার উচিত তাকে একটা শিক্ষা দেওয়া, চলো আমার সাথে, আমি দেখছি তাকে। সজং বলে না আমি পারবো না, কারণ সে শুধু স্ক্যামার নয় বরং আমার ফার্স্ট লাভ, তাই আমি তাকে আর দেখতে চাই না, আই হেট হিম। জুয়ন বলে হ্যাঁ আমি এই ফিলিংসটা বুঝতে পারছি, কারণ আমিও এরকম কিছু ফেস করেছি। তো তুমি কি জানো সে দেখতে কেমন? সজং বলে না, আসলে আমি তাকে খুব ইয়াং থাকতে দেখেছি, তাই হয়তো বা চিনতে পারবো না। জুয়ন বলে তাহলে চলো আমরা যাই, সে হয়তো বা চলেই গিয়েছে। এদিকে মিহি তার রেস্টুরেন্টে বসে বসে ভাবছিল তাহলে ব্ল্যাক ড্রাগনই হচ্ছে সজংয়ের ডিরেক্টর জুয়ন। এবার কি হবে যখন সজং এটা জানতে পারবে? সে কাকে রেখে কাকে মারবে আমি ভাবতেও পারছি না। বেচারি সজংয়ের লাইফে তো খুব বড়সড় বম ব্লাস্ট হতে চলেছে। তো অন্যদিকে সজং যাওয়ার আগে জুয়নকে একটা টয় দিয়ে বলে আমি এটা গেম খেলে জিতেছি, আমি জানি আপনার এই ক্যারেক্টারটা খুব পছন্দ, তো এই টয়টা দিয়েই জুয়েনের মা মারা গিয়েছিল, তারপর সেই টয়টা তো তার দাদি পুড়িয়ে ফেলে। আজ এত বছর পর এটা দেখে জুয়েন বেশ ইমোশনাল হয়ে পড়ে। সজং বলে আপনাকে দেখে ইমোশনাল মনে হচ্ছে, আমি জানি আমি ছাড়া আর কে এত সুন্দর গিফট দিবে। জুয়েন তখন তাকে ভুল প্রমাণ করতে বলে এই টয় ফেক, আর এটার একটা নামও আছে, তো তুমি বেশি নিজেকে ইউনিক ভেবো না। সজং বলে পছন্দ না হলে দিয়ে দিন ফেরত। জুন বলে না আমি এটা অ্যাকসেপ্ট করছি পলিটনেস থেকে। তো সজং স্মাইল করে বাসে উঠে চলে যায়। পরদিন মিহি সজংকে বলে আচ্ছা যদি ডিরেক্টরের মতন ব্ল্যাক ড্রাগন হয় তাহলে কি করবে তুমি, কারণ ডিরেক্টরকে তো তোমার আর খারাপ লোক মনে হচ্ছে না। সজং বলে কি বলছো কি, ব্ল্যাক ড্রাগন কখনই ডিরেক্টর জুয়ন হতে পারবে না, ব্ল্যাক ড্রাগন কখনই ডিরেক্টরের মতন ডিসেন্ট মানুষ হতে পারবে না, আর যদি ব্ল্যাক ড্রাগন নোবেল প্রাইজ পেয়েও যায় তাও সে আমার কাছে আজীবন একটা স্ক্যামার হয়েই থাকবে, কিছু বদলাবে না তাকে নিয়ে আমার চিন্তা ভাবনা, ধোঁকাবাজ আর মিথ্যাবাদী ছাড়া, বুঝলে? তো তারপর জুয়েনের কল আসে আর সজং তাড়াহুড়া করে চলে যায় ব্যাগটা রেখে। তাই মিহি ব্যাগ দিতে জুয়েনের কোম্পানিতে আসে। সেখানে মিহি দেখে কিম আর জুয়েনকে একসাথে, তাই কিমকে আলাদা নিয়ে বলে তোমরা কি একে অপরের সাথে ক্লোজ, তুমি কি জানো জুয়েনের ফার্স্ট লাভের ব্যাপারে? কিম বলে হ্যাঁ আমি সবই জানি। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিমই একদিন জুয়নকে মন ভালো করতে গেম খেলাতে আনে। সেখানে প্রথম জুয়ন গেম খেলা শুরু করে আর তার সাথে পরিচয় হয় স্ট্রবেরির মানে সজংয়ের, আর এরপর একদিন সে প্রপোজ করে রিজেক্ট হয়। কিম তাকে কল করে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জুয়ন বলে চুপ করো, আমার সামনে এই নাম নিবে না, আমাকে সে বলেছে আমার অস্তিত্বই নাকি জঘন্য তার কাছে মনে হয়, আমার পৃথিবীতে থাকাটাও নাকি খারাপ ব্যাপার, তাই আমি আর এরকম স্টুপিড কিছু করব না, আমি আমার দাদির কথা মতো চলবো। বর্তমানে কিম মিহিকে বলে এইভাবে আমার ভাইয়ের মতন বন্ধু তার প্রথম ভালোবাসার থেকে কষ্ট পায়, যার ট্রমাতে সে এখনো আছে। মিহি বলে কিন্তু সে মিথ্যা বলল কেন, আমিও শকড হয়েছিলাম তার সাথে মিট করে। কিম বলে আমি মানছি সে মিথ্যা বলেছে তার বয়সের ব্যাপারে, কিন্তু তাই বলে তাকে এটা বলবে যে তার অস্তিত্বই একটা জঘন্য ব্যাপার, এটা একটু বেশি কঠোর হয়ে গেল না? তাই সে যা বলেছে তাতে আমিও হার্ট হয়েছি। মিহি বলে কিন্তু আমার মতে জুয়ন ভুল করেছে। কিম বলে না, এটা স্ট্রবেরিই ভুল করেছে। যাই হোক, এবার এরা একে অপরকে যদি আবারও দেখে ফেলে জেনে ফেলে তাহলে কি হবে জানো? জুয়ন তো তাকে ক্ষমাই করবে না, বরং তার জীবন নষ্ট করে ফেলবে। আমি নিশ্চিত তাকে দেশেও থাকতে দিবে না, আর হতে পারে প্রথমে লাথি দিয়ে কোম্পানি থেকে বের করবে, কারণ জুয়ন স্ট্রবেরিকে খুব ঘৃণা করে। ভয়ঙ্কর ব্যাপার তাই না? জুয়ন একটু ভয়ঙ্করই। মিহি বলে আমি ভাবছি সজংয়ের কথা, কারণ সজং হচ্ছে আসল ভয়ঙ্কর ব্যক্তি। তোমার কি মনে হয় সব জানতে পারলে সজং ছেড়ে দিবে?
না না, উল্টো সে জুনকে পাবলিকলি লজ্জা দিবে, আর তাকে তো দেশ ছাড়া না বরং এই পৃথিবী ছাড়া করে দিবে। আমার তো ভাবতেই ভয় হচ্ছে। কিম বলে, মানে তুমি কি বলতে চাইছো? সজঙ্গ জুয়েনের মতন জেদি, বদরাগী আর ভয়ঙ্কর? মিহি বলে, আমি যতদূর সজংকে জানি হ্যাঁ এমনই। কিম বলে, তাহলে ভালোই হয়েছে তাদের একে অপরের সাথে দেখা হয়নি। মিহি বলে, কিন্তু কি হবে যদি সত্যি তাদের রোজ রোজ দেখা হয়ে থাকে, যদি তাদের ইতিমধ্যেই দেখা হয়ে গিয়ে থাকে? কিম এটা শুনেই ভয় পেয়ে যায় আর বলে, ওহ কি বলছি কি। অন্যদিকে সজং জুয়েনে দেওয়া টয়টা দেখে স্মাইল করে আর সেটাকে সাবধানে একটা জায়গায় রাখে। একইভাবে জুয়ন ও সজঙ্গের দেওয়া টয়টাকে সামনে রাখে। এদিকে কিম মিহিকে বলে, 1 মিনিট, তুমি কি বলতে চাইছো টিম লিডার সজং? না মানে দ্য ডিরেক্টর কিলার, তার কথা বলছো? মিহি বলে, হ্যাঁ সেটাই। কিম বলে, কি বলছো? তাহলে তারা দুইজন একসাথে এত শান্ত আছে কিভাবে, কাজ করছে কিভাবে? এটা তো অসম্ভব। মিহি বলে, আরে তারা একে অপরকে চিনতে পারেনি এখনো। কিম বলে, ও তাহলে শান্তি। মিহি বলে, এই শান্তি বেশি দিন থাকবে না। ভেবে দেখো, তারা যদি আবারও একে অপরের প্রতি ফিলিংস বাড়াতে থাকে, বা আবারও যদি একে অপরকে পছন্দ করে ফেলে। কিম বলে, তারপর যখন সত্যিটা জানতে পারবে, সর্বনাশ, কোম্পানি সহ কোরিয়াতে ব্লাস্ট হয়ে যাবে, আর সেই ব্লাস্টে জুয়ন সজং দুইজনই ধ্বংস হয়ে যাবে। মিহি বলে, আমাদের তাই যে করেই হোক এই দুইজনকে আলাদা করতে হবে। কিম বলে, হ্যাঁ আমরা তাদের আলাদা করব, আর কখনো তাদেরকে একে অপরের পরিচয় জানতে দিব না, না হলে সব শেষ। তাই সেই মতন পরদিন এসে কিম তার কাজ শুরু করে। প্রথমে কিম জুয়ন আর সজংকে একসাথে লিফটে আসতে দেয় না, আর জুয়নকে লিফটে কিম বলে, আরে তুমি কি জানো টিম লিডার সজং তো এই অফিসের কাকে জানি পছন্দ করে। তুমি বলেছিলে আমাকে যে অফিসে এসব চলবে না, তাই আমি তোমাকে জানালাম। তার সাথে তোমার কাজ করতে অসুবিধাও হতে পারে। এবার কিম এই কথা বলেছিল যেন ভেজাল লাগে সজং আর জুয়েনের মাঝে, কিন্তু হয়ে যায় উল্টো। জুয়েন ভেবে বসে, তাহলে সজং আমাকে টয় দিয়েছিল কি এটার জন্যই? সে কি আমাকেই পছন্দ করে? ও এটা কি সত্যি? এইসব ভেবে জুয়েন অজান্তেই হাসতে থাকে। ওইদিকে সজং জানতে পারে তাকে নিয়ে কিম কলিগদের কাছে জিজ্ঞাসা করছিল কিছু জানার জন্য। তাই সজং মেসেজ করে কিমকে বলে, তুমি কি ফ্রি আছো? কিম ভাবছিল তখন কিভাবে সজংকে কোম্পানি থেকে দূর করবে, আর তখনই মেসেজটা আসে। তাই কিম বলে, দেখা করো কফি শপে। এবার রাতে যখন জুয়েন অফিস থেকে যাচ্ছিল তখন সে শুনতে পায় সজং কিমের সাথে ডেটিংয়ে গিয়েছে, হয়তোবা কিমকে সে পছন্দ করে। এটা শুনে জুয়ন রেগে যায় আর সে সেখান থেকে সব জানার পর কফি শপের দিকে আসতে থাকে। নিজেকে তখন বোঝায় এটা বলে যে আমি যাচ্ছি কারণ আমি আমার কোনো কর্মচারীকে রিউমার ভিকটিম হতে দিব না। আমি জানি সজং কিমের সাথে ডেটে আসেনি, এটা একটা রিউমার, তাই আমি যাচ্ছি দেখতে। এবার এসে দেখে না সেখানে সত্যি সত্যি বসে বসে হাসছিল সজং কিমের সাথে। জুয়ন মন খারাপ বলে, ও তাহলে সে আমি ছিলাম না যার প্রতি টিম লিডার ইন্টারেস্টেড। এই কথা বলে জুয়ন বাইরে থেকেই চলে যায়। এবার সজং কিমকে বকাবকি করে বলে, আমার পেছনে পেছনে কথা বলা বন্ধ করো। এই কথা বলে সে চলে যায়। অন্যদিকে জুয়ন তো কিছুতেই ভুলতে পারছে না এইসব। তার মাথা রাগে শেষ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে সে নিজেও বুঝতে পারছিল না। তাই রাতেই চলে আসে সজংকের বাড়ির সামনে। এসে তাকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে। জুয়ন সজংকে একটা বই দিয়ে বলে, এই বইটা পড়ে দেখো, যেখানে কিভাবে একটা প্লে বয় একটা মেয়ের জীবন নষ্ট করে। আমি বস হয়ে তোমার জীবন নষ্ট হতে দেখতে পারবো না বলেই আসছি। সজং বলে, মানে? জুয়ন বলে, তুমি বলেছিলে তোমার ফার্স্ট লাভ ধোঁকাবাজি করেছে, আর এখন তুমি আবার একটা প্লে বয়কে পছন্দ করছো। আমি জানি তুমি কিমকে পছন্দ করো। সজং বলে, আরে কি বলছেন, এটা সত্যি নয়। জুয়ন বলে, তাহলে তুমি দেখা করেছিলে কেন? সজং বলে, কারণ সে আমাকে নিয়ে কিছু জানার চেষ্টা করছিল, তাই তাকে মানা করতে এসেছিলাম। জুয়ন এটা জানার পর কি যে শান্তি পায়, আর পরে তার সাথে বসে শান্তি মনে খাবার খায় আর বাড়ি ছাড়তেও আসে। তখন সজং বলে, আচ্ছা আপনি কেন এটা নিয়ে কেয়ার করছেন, বস হিসেবেই কি? জুয়ন বলে, না আমার পছন্দ নয় তাই। তারপর আর কথা না বলে জুয়ন চলে যায়। বাড়ি আসার পর সজংকে তার বাবা বলে, ডিরেক্টর লেট নাইটও আসে, তাহলে কি সে তোমাকে পছন্দ করে? সবিন হেসে বলে, বাবা আজকের সবচেয়ে ফানি জোক শুনলাম। ডিরেক্টরের মতন সুন্দর ইয়াং ধনী লোক তোমার মেয়েকে কি দেখে পছন্দ করবে? আর তোমার মেয়ে একটা সাইকোর থেকে কম নাকি? সজং তার ভাইকে একটা মেরে বলে, তোর মুখ আমি কোনদিন দেখবি ভেঙে দিব, চুপ থাক না হলে ভালো হবে না। এই কথা বলে সজং চলে যায়। পরদিন সজং কোম্পানির ফার্ম দেখতে আসে, আর সেখানে সিও আনকে কনভিন্স করছিল যেন সে তাদের কোম্পানির জন্য প্রোডাক্ট দেয়। জুয়নও এসে পড়ে সজংকে হেল্প করতে, কিন্তু সজং জুয়নকে নিজের ছোট ভাই বলে পরিচয় করায় সিও আনের সাথে।
জীবন বলে ছোট ভাই বললে কেন? সজং বলে আর কি বলতাম, সে অপছন্দ করে আপনাদের ফ্যামিলিকে, আর আপনাকে বন্ধু বললেও আজব লাগতো, আর বয়ফ্রেন্ড বললে তো আরোই ভয়ঙ্কর লাগতো। জীবন বলে কেন? বয়ফ্রেন্ড কেন বলা যেত না? সজং বলে অবশ্যই, আপনি আমার থেকে ছোট দেখতেই লাগে। তাহলে? জীবন বলে ফ্রেন্ড না হয় মানলাম বয়সে ছোট হলে আজীব লাগে, কিন্তু বয়ফ্রেন্ড তো বয়সে ছোট হতেই পারে, তাহলে কি সমস্যা ছিল? আর আমি অল্প বয়সী হয়ে তোমার বস, সেটা কি অদ্ভুত নয়? এবার আর কোনো উত্তর না পেয়ে সজং বলে আজে বাজে কথা রাখুন আর কাজে মন দিন। এই কথা বলে সে পালায় এখান থেকে। এবার রাতে তারা খেতে বসে মিস আনের সাথে। সেখানে সজংকে জুয়ে নুনা নুনা বলছিল, মানে বড় আপু বলে ডাকছিল, আর সজংও তাকে ছোট ভাই বলে খেপাচ্ছিল। এবার খাওয়া দাওয়া শেষে সজং ভুল করে ড্রিঙ্কস করে ফেলে আর সাথে জুয়নকেও দিয়ে দেয়, তাই তাদেরকে আজ রাতে এখানে থাকতে হয়। সজং আর জুয়ন একে অপরের ব্যাপারে কথা বলে। সজং বলে আপনার আর আমার মাঝে অনেক মিল আছে। জুয়ন বলে আমাদের মধ্যে আরেকটা বিষয় কমন আছে, আমাদের ফার্স্ট লাভ। আমি ভেবেছিলাম সে আমাকে আমার মতন অ্যাকসেপ্ট করে নেবে, কিন্তু আমার ভাবনা বাস্তবে ভয়ঙ্কর রূপ নেয়। আমাকে সে বাজেভাবে আঘাত করে, আজও ভুলতে পারি না। সজং বলে আসলে আমাদের দুজনের ফার্স্ট লাভই ভয়ঙ্কর, তাই সেটার জন্য চেয়ার্স করি চলো। তারপর দুজন একসাথে ড্রিঙ্কস করে। কিছুক্ষণ পর মিহি কল করে আর সে বলে আমি ডিরেক্টরের সাথে আছি। মিহি বলে ডেটে? সজং বলে আর কি বলছো, আমি তো ডিরেক্টরকে সবিনের বয়সের ভাবি, তাকে ম্যান হিসেবে ভাবিনি কখনো। এইসব শুনে আপসেট হয়ে যায় জুয়ন। মিহি সজংকে বলে দেখো যাই হোক না কেন ডিরেক্টরের থেকে দূরে থাকো। এই বলে সে কল রাখে আর সজং ভাবে মিহির আবার কি হলো। তারপর সজং এসে জুয়নকে ডাকে। জুয়ন উঠে বলে খুব বিরক্তি করাটা, অ্যান্ড দেন হি কিসড হার। সজং তো শকড হয়ে থাকে। জুয়ন বলে তুমি কি এখন আমাকে এজ এ ম্যান ভাবতে পারছো না? সজং তখনও চুপ করে থাকে অ্যান্ড হি এগেন কিসড হার। তো গত রাতের কাহিনীর পর সারা রাত সজং এটা ভেবেই কাটায় যে তার সাথে কেন জুয়ন এইসব করলো, তার আসল কারণটা কি হতে পারে। এবার পরদিন সজং ঘুম থেকে উঠে আর জুয়নকে দেখে এটা আশা করছিল যে তার সব মনে আছে, আর হয়তো বা তাকে এবার জুয়ন প্রপোজ করবে অথবা সরি বলবে। এই গল্পের প্রথম পার্ট যারা দেখেননি তারা দেখতে পারেন, আমি কমেন্টে লিংক অ্যাড করে দিব। আর এটাই হচ্ছে এই গল্পের শেষ পার্ট, কারণ গল্পটাকে আমি 2 পার্টেই ভাগ করেছিলাম। কিন্তু জয়নের তো গত রাতের কিছুই মনে নেই, কারণ সে নেশার ঘুরে ছিল। আর এটা বোঝার পর সজংয়ের রাগে মাথা খারাপ হয়ে যায়। সে ভাবছিল কিভাবে কেউ এত বড় কাহিনী ভুলতে পারে। তো তারা যে কাজের জন্য এখানে আসে সেটা সম্পূর্ণ হয়ে যায়, তাই এবার তারা ফিরে যাচ্ছিল। যাওয়ার পথেও সজং খুব রেগেছিল, কারণ জুয়ন এখনও কিছু মনে করতে পারছিল না, আর সেও জুয়নকে সরাসরি কিছু বলতে পারছিল না। সজং নিজেও ভালো করে এই অদ্ভুত ফিলিংসটাকে বুঝতে পারছে না, তাই সে আরোই বিরক্ত হয়ে পড়ে। জুয়ন নিজের বাড়ি ফিরে গিয়ে ভাবছিল হঠাৎ করে টিম লিডার সজং আমার সাথে রাগ করলো কেন। হিসেবে তো আমার রাগ করা উচিত, কারণ রাতে আমাকে সে একা রেখে গিয়েছিল, আজীব মেয়ে একটা। অন্যদিকে সজং তার দরজায় হাতুড়ি দিয়ে পিটিয়ে যাচ্ছিল। তার বাবা এসে বলে কি করছো কি? সজং বলে আমি একজনের উপর রেগে আছি, এখন চাইলে তো আর তার মাথা ফাটাতে পারবো না, তাই দরজায় করছি। কেন করবো না? তার বাবা ভয় পেয়ে বলে না না তুমি করো, তোমার যেমন ভালো লাগে তেমন করো। এবার সারা রাত সজং এইসব করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, আর পরে ঘুম থেকে উঠে নিজেকে বুঝায় আমি কেন এত ভাবছি, এটা কিছুই না, এক রাতের ভুল মাত্র। তো এত কিছু বোঝানোর পরও সজং রাতে কল করে জুয়নকে, আর তাকে রেগে বলে আপনি কিভাবে ঘুমাতে পারেন, আপনার উচিত সরি বলা, ভুল যেহেতু করেছেন। আপনি তো এটাকে ভুল বলছেন, তাহলে সরি বলেননি কেন? জুয়ন বলে আমি বুঝতে পারছি না কি নিয়ে কথা বলছো তুমি, যাই হয়ে যাক আমি সরি। এবার কল রেখে সজং বলে তাহলে তার সত্যি কিছু মনে নেই। এই কথা বলে সজং চিৎকার করে ওঠে। অন্যদিকে জুয়নের মনে পড়ে তাকে সজং বলেছিল আমি তোমাকে মেন হিসেবে দেখি না। এবার জুয়ন এই কথায় বেশ ট্রিগার্ড হয়ে যায়। সে দিন রাত ভাবে আমাকে কেন সে ছোট ভাইয়ের মতন ট্রিট করে, কেন আমাকে একজন মেন হিসেবে সে দেখবে না, আমাকে কি তেমন লাগে না? বেচারা জিমে এসে অনেকগুলো পুশ আপ করে আর একই কথার মালা জপ করে। তারপর পরদিন অফিসে গিয়ে তার পিএকেও জিজ্ঞেস করে তুমি তোমার হাজবেন্ডকে কিভাবে ম্যান হিসেবে দেখা শুরু করলে। মানে সে পুরাই পাগল হয়ে গিয়েছে সজংয়ের কথায়। সে নিজেকে যে করেই হোক বয়সে বড় প্রমাণ করতে চাইছিল। তো তারপর নিজেকে প্রমাণ করার চক্করে জুয়ন অনেক কিছুই করে, কিন্তু সজং তো এইসব আর দেখে না। সে রেগেই ছিল কেন জুয়ন সব ভুলে গেল।
এবার সজনকে কল করে মিহি বলে তার জন্য একটা ব্লাইন্ড ডেট ঠিক করেছে, আর ছেলেটা খুব ভালো। এবার জুয়ন যখন জানতে পারে সজং ডেটে যাবে, তখন সে বাড়ি এসে নিজেকে বলে আমাকে আমার দাদির স্বপ্ন পূরণে মনোযোগ দিতে হবে। এইসব বেকার বিষয়ে ভাবনার সময় নেই আমার, আমি আর দ্বিতীয় ভুল করবই না। এদিকে সজং তার কলিগকে জিজ্ঞেস করে যদি কেউ কাউকে ডেট করতে মানা করে আর তাকে নেশা করে কিস করে ভুলে যায়, তাহলে সেটাকে কি বলা যায়? সেই ছেলেটাকে সত্যি ভুলে গিয়েছে নাকি ওই ভুলে যাওয়ার অভিনয় করছে? তার কলিগ বলে আরে তাহলে তো বলা যায় সেই ছেলে ভুলার অভিনয় করছে, কারণ এইসব আবার কেউ ভুলতে পারে নাকি? হয়তোবা ছেলেটার সাহস হচ্ছে না এই ব্যাপারে কথা বলার মতন। এবার সজং ভাবে এটাই হবে, তাই জিয়ন তাকে এড়িয়ে যাচ্ছে। সজং কেবিনে এসে আশা করছিল এখন হয়তোবা জিয়ন এই ব্যাপারে কথা বলবে, কিন্তু সে বলে তোমার যার সাথে ইচ্ছা তার সাথে ডেট করো, আমার সমস্যা নেই, আমার কাজ হলেই হলো। আর সবাই তো বলে তুমি হওয়া দরকার। সজং বলে আপনি কি এটা বলতে আমাকে ডাকলেন? তাহলে আপনি আমাকে কেন কিমকে ডেট করতে মানা করলেন? তার কারণ কি ছিল? জিয়ন বলে আমি মানা করিনি, আমি শুধু সাবধান করেছি। সজং তারপর বাড়ি ফিরে আরও রেগে যায় আর জুয়েনের কমিক বইটা নিয়ে আসে তার কাছে। এসে বলে এই নাও, এসব বাচ্চাদের জিনিস আমাকে আর রিকমেন্ড করবে না, ফালতু একটা বই, এইরকম টেস্ট তোমার, তাই তো তোমার ফার্স্ট লাভ তোমাকে ছেড়ে দিয়েছিল। জুয়ন রেগে বলে চুপ থাকো, আর তোমার টেস্ট খারাপ তাই তোমার ফার্স্ট লাভ তোমাকে স্ক্যাম করেছে। সজং সেখান থেকে রেগে বাইরে আসে আর মিহিকে কল করে বলে আমি ওই ব্লাইন্ড ডেটে যাব। মিহি আর কিম এই কথায় তো মারাত্মক খুশি হয়, কারণ এইভাবেই তাহলে সজং আর জুয়েন আলাদা থাকবে। রাতে ফেরার পথে কিমের এক্স গার্লফ্রেন্ড আসে আর তাকে সরি বলে তার সাথে আবার সম্পর্কে ফিরতে চাইছিল, কিন্তু কিম আর তাকে অ্যাকসেপ্ট করে না এবং তাকে বলে তুমি যার সাথে হ্যাপি থাকবে তাকে খুঁজো, আর আমার সাথে এইভাবে দেখা করো না, আমার খুব অস্বস্তি লাগে। অন্যদিকে আজ সজং যখন ডেটে আসে তখন সব কিছুতেই জুয়েনকে মিস করছিল। জুয়েন তার অফিসে কাজ শেষ করে কনসার্টে যায়, কিন্তু আজ সেখানে তার আর ভালো লাগছিল না, তাই বাইরে এসে পড়ে সজংয়ের কথা ভেবে। তখন তার হঠাৎ করেই সেই রাতের সমস্ত কিছু মনে পড়ে যায় আর বেচারা মারাত্মক একটা শক খায়। সজং যখন শপিংয়ে ছিল তার ব্লাইন্ড ডেটের সাথে, তখন জুয়েন সুযোগ বুঝে তাকে নিয়ে আসে, আর এইভাবে এখানে সজং জুয়েনকে দেখে বেশ চমকে যায় আর তাকে বলে আপনি এখানে এই ড্রেসে কি করছেন, ধরা পড়তে পারেন তো। জুয়েন বলে আমি জানি, কিন্তু আমি আর অপেক্ষা করতে পারিনি, কারণ আমার সব কিছু মনে পড়ে গিয়েছে। সজং বলে মানে? জুয়েন বলে সেটা আমার ফার্স্ট কিস ছিল। এই কথায় রীতিমতো থমকে যায় সজং। তো তখন বাইরে থেকে দরজায় ধাক্কা দেয় সেলস গার্ল। সজং কোনোভাবে সবটা সামলে নেয় আর জুয়ন সেখান থেকে গিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে আসে। এসে সজংকে বলে টিম লিডার সজং আপনি আমার সাথে আসুন, কিছু কথা আছে। সজং তার ব্লাইন্ড ডেটকে বলে তুমি যাও, আমি আসছি, দরকারি কিছু কথা আছে। তারপর বাইরে এসে দুজন কথা বলতে শুরু করে। জুয়ন সজংকে বলে আমি সরি সব কিছু ভুলে যাওয়ার জন্য। সজং বলে এখন সরি বলছেন, থাক আর বলতে হবে না, আমি ভেবেছি আর এসব মনেই করব না, ভাববো এমন কিছু কখনো হয়নি। জুয়ন বলে কখনো হয়নি মানে? আমার মনে হয় তুমি আমার কথাটা বুঝতে পারোনি। আমি সরি বলেছি কারণ আমার মনে নেই, কিন্তু কিস আমি ভুল করে করিনি, আমার ইচ্ছা ছিল বলেই আমি করেছি, এটাকে আমি ভুল বলছি না। সজং এটা শোনার পর কি বলবে না বলবে বুঝতেই পারে না, তাই সে কল করার বাহানায় সেখান থেকে পালায়। জুয়েন নিজেকে বলে নিশ্চয়ই আমার কথায় সে লজ্জা পেয়েছে, সমস্যা নেই, পরে কথা বলে নিব। তো রাতে সজং আর জুয়ন দুজনেই দুজনকে মনে করছিল। সজং ভাবছিল কাল কোম্পানিতে কিভাবে জুয়নকে ফেস করবে, আর জুয়ন ভাবছিল কাল সজংকে বলবে ডেটে যাওয়ার জন্য। তো পরদিন অফিসে আসার পর সজংকে দেখে খুব খুশি হয়ে যায় জুয়ন, কিন্তু সজং জুয়নকে দেখা মাত্রই বিভিন্ন বাহানায় এড়িয়ে যেতে থাকে। জুয়ন যখনই তার দিকে যায় কথা বলতে, তখনই সজং সেখান থেকে পালিয়ে যায়। জুয়ন বুঝতে পারছিল না হঠাৎ করে সজং এইভাবে কেন তার সাথে আচরণ করছে। তো তারপর সজং বুঝতে পারে তার আর জুয়েনের মধ্যে কোনো সম্পর্ক হতেই পারে না, কারণ জুয়েন হচ্ছে এই কোম্পানির মালিকের নাতি, তাই তারা দুইজন ডেট করলে রেজাল্ট খুব একটা ভালো তো হবেই না, বরং তার জবও যাবে, আর এই জবটা তার কাছে খুব ইম্পর্ট্যান্ট। এই সমস্ত কথা যখন সজং জুয়নকে বলে তখন সে আর কিছু বলতে পারে না। সজং তাকে বলে আপনি হচ্ছেন এখানকার ডিরেক্টর আর আমি কর্মচারী, আপনি কি পারবেন সবার সামনে আমার হাত ধরে সত্যিটা বলতে? আপনার দাদির সামনে কি আমার ব্যাপারে বলতে পারবেন? পারবেন না তো, আর আমি চাইও না তেমন কিছু হোক,
তাই আমাদের মধ্যে কখনো কিছু হয়নি, তেমনভাবে চলাই ভালো। এই কথা বলে সজং চলে যায়। অন্যদিকে কিম মিহিকে বিরক্ত করতে চাইছিল না, তাই সে তাকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে, কিন্তু তাকে ভুলে তো থাকতে পারে না। তাই প্রতিদিনই মিহির রেস্টুরেন্টের সামনে যেত আর আসতো, কিন্তু তার সামনে যাওয়ার সাহস করে উঠতে পারে না। মিহিও মনে মনে তাকে মিস করছিল, তবে সে কিমের সাথে নর্মাল থাকতে পারেনি, কারণ তার আগের দীর্ঘ সম্পর্কের মধ্যে ধোঁকা খেয়েছিল। সেজন্য সহজেই মিহি কাউকে বিশ্বাস করে ওঠার সাহস করতে পারে না। এবার রাতে কিম আসে জুয়নের কাছে। জুয়নেরও মন খারাপ, সাথে কিমেরও। তো কিম তার মনের কথা শেয়ার করে, আর সেগুলো শুনে জুয়ন বুঝতে পারে তার এত সহজে গিভ আপ করা উচিত হবে না। তাই সে ভেবেই নেই, চেষ্টা চালিয়ে যাবে সজংকে মানানোর জন্য। পরদিন জুয়ন অফিসে আসার সময় শুনতে পায় সজং কলে কাউকে বলছে রেস্টুরেন্টে আসার জন্য। আর এটা শুনে সে জিজ্ঞেস করে সে ব্লাইন্ড ডেটের ছেলে নাকি। সজং বলে, আমার ব্যক্তিগত বিষয়ে আপনার না জানলেও চলবে। জুয়ন এবার জেলাসির চক্করে সজংকে ফলো করে, আর সেই রেস্টুরেন্টে গিয়ে সোজা হামলে পড়ে। কিন্তু দেখা যায় সজং তো তার ভাই আর বাবার সাথে এসেছে, তাই জুয়ন কোনো মতে সবটা ম্যানেজ করে নেয়। তবে সজং বেশ বুঝতে পারে জুয়ন কেন এখানে এসেছে। অন্যদিকে জুয়নের দাদি জানতে পারে জুয়ন তার স্টাডি রুম ক্লিন করতে দেয় না। সে হয়তোবা সেখানে কিছু লুকিয়ে রেখেছে। তাই চেয়ারম্যান তার সেক্রেটারিকে বলে, আমাদের এখানে মিটিং শেষ হওয়ার পর সাথে সাথে আমরা জুয়নের বাড়ি যাব। সে কিছু তো লুকিয়ে রাখছে, আর আমাকে জানতেই হবে সেটা কি। এদিকে জুয়নকে সজং অনেক বকাবকি করে কেন সে এখানে আসলো। তাদের তো কথা শেষ, এরপরও সে এইসব করছে কেন। জুয়ন বলে, আমি ভেবেছি তুমি হয়তোবা অন্য কারোর সাথে এসেছো, আর সেটা আমার পছন্দ হয়নি। সরি বিরক্ত করার জন্য। তখন কল আসে সেক্রেটারির, আর সে বলে, আপনার বাসায় যাবেন চেয়ারম্যান। তিনি সন্দেহ করছেন আপনার ওখানে কিছু লুকিয়ে রাখা আছে। এবার এই কথা শোনা মাত্রই জুয়নের পেরিক শুরু হয়। সে বুঝতে পারছিল না কি করবে। সজং তার এই অবস্থা দেখে বলে, আগে শান্ত হয়ে পড়ুন, আর আমাকে কিছু ভাবতে দিন। চিন্তা করবেন, আপনার কোনো জিনিস নষ্ট হবে না। সজং তাই কিম আর মিহিকে দুইবার পাঠায় আলাদা আলাদাভাবে, যেন তারা কোনোভাবে চেয়ারম্যানের সময় নষ্ট করে রাখতে পারে, আর সেই সুযোগে সজং জিনিসপত্র সরাতে পারে। এবার এত কিছু করার পরও চেয়ারম্যান জুয়নের বাসায় এসেই পড়ে, আর সে স্টাডি রুম খোঁজাখুঁজি করার পর জুয়নের ফ্যামিলি ফটো পায়। আসলে জুয়ন তার দাদির মনোযোগ অন্যদিকে সরাতে তার ফ্যামিলি ফটোটা রাখে, কারণ তার দাদি মানা করেছিল জুয়ন যেন কোনো ফটো তার সাথে না রাখে, আর এটাই তার শাস্তি। তাই ইচ্ছে করে জুয়ন সেই ফটোটা ওখানে রাখে, যাতে করে তার দাদি ভাবে এই ফটোটা লুকিয়ে রাখতেই সে কাউকে স্টাডিতে আসতে দেয় না। তো তার দাদি ফটোটা পেয়েই ভেঙে ফেলে, আর বলে, আমি বলেছি না তোমাকে তোমার কোনো অধিকার নেই তাদেরকে মনে রাখার। তোমার জন্য আমার ছেলে মারা গিয়েছে। এসব কথা শুনে আর ছবিটা ভাঙতে দেখে বেচারা কেঁদেই ফেলে। চেয়ারম্যান যাওয়ার সময় সেক্রেটারিকে বলে সে যেন জুয়নের উপর নজর রাখে। এদিকে জুয়ন ছবির উপর থেকে কাঠ সরায়, আর সজং বলে, সাবধানে, হাতটা কেটে যেতে পারে। জুয়ন বলে, তুমি জানো আমার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যান। তারা দুইজন আমার সাথে একটা এনিমি ইভেন্টে যাচ্ছিল। তারা যেতে চাইছিল না, কিন্তু আমি তাদেরকে বায়না ধরে নিয়ে যাই। তখনই সেখানে অ্যাক্সিডেন্ট হয়, আর আমি তাদের প্রোটেকশনে থেকে বেঁচে যাই। তারা আজ বেঁচে নেই শুধুমাত্র আমার কারণে। আমার দাদিমা তার একমাত্র ছেলে হারায় আমার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিই আমি তার ছেলের জায়গায় নিজেকে ফিট করব, যেন একটু হলেও তার অপূর্ণতা কম করতে পারি। তারপরেও আমি আমার নিজের শখের উপর গিভ আপ করতে পারিনি। আমি কার্টুন, অ্যানিমেশন, গান এইসব ছাড়তে পারিনি। সেগুলোকে আমি আমার সিক্রেট করে ফেলি, কারণ বেঁচে থাকার জন্য আমার কিছু দরকার হতো। আর এই জিনিসগুলো আমাকে পরদিন সকাল ঘুম থেকে ওঠার শক্তি দিত। তাই যখন তুমি আমাকে বললে আমার পছন্দের সাথে নিজের পছন্দ মিলালে, তখন আমার খুব ভালো লাগতে শুরু করে। আমি সত্যি খুব খুশি হয়ে যাই। সজং বলে, আমি যা বলেছি সব মন থেকেই বলেছি। আপনি সত্যি খুব হ্যাপি ছিলেন তখন। জুয়ন বলে, আমি তোমাকে পছন্দ করি। আমি এটা সিক্রেট রেখেছি এতদিন, কারণ আমি যা যা পছন্দ করি সব সিক্রেটেই থাকে। তো এইসব জানার পর সজং তার বাড়ি আসে। সে কিছুক্ষণ সেখানে বসে সবকিছু আবার ভাবে। তাকে কখন কখন জুয়ন কি বলেছিল
তাকে কিভাবে সে সাপোর্ট করেছিল। এসব ভাবার পর সজং দৌড়ে আসে জুয়েনের বাড়ি, কিন্তু জুয়ন সেখানে ছিল না। তাই সে জুয়েনের পছন্দের জায়গায় আসে আর দেখে সে ওখানেই দাঁড়িয়ে আছে। সজং জুয়েনকে বলে, যদি কখনো আমাদের সম্পর্কের ব্যাপারে সবাই জেনে ফেলে তাহলেও কি তুমি আমার পাশে থাকবে? জুয়েন বলে, যতক্ষণ তুমি আমার হয়ে থাকবে, যতক্ষণ তুমি আমাকে পছন্দ করবে, ততক্ষণ আমার কোনো সমস্যা নেই কেউ জানলেও। সজং বলে, তাহলে আমি তোমার বিগেস্ট সিক্রেট হতে রেডি। তুমিই তো বলেছিলে যা কিছু তুমি পছন্দ করো তা সিক্রেট থাকে, তার মানে আমিও তোমাকে পছন্দ করি। জুয়েনের তো খুশির সীমানাই থাকে না। ফাইনালি তাকে বোঝার মতন কেউ এসে পড়েছে, আর এখানেই তাদের নতুন সম্পর্কের শুরু হয়। বাড়ি ফেরার আগে তারা কিছুক্ষণ নিজের সাথে সময় কাটায়, আর জুয়েন তো এতই খুশি ছিল যে সে লাফাতে লাফাতে নিজের বাড়ি যাচ্ছিল। অন্যদিকে পরদিন মিহি কিমের সাথে দেখা করে আর কিংকে বলে, আমি জানি তুমি রোজ রোজ আমার রেস্টুরেন্টের সামনে যেতে, আমি সব দেখেছি। কিম বলে, আমি চেষ্টা করেছি তোমাকে বিরক্ত না করতে, কিন্তু তোমাকে মিস করা তো ছাড়তে পারিনি, তাই আর কি গিয়েছিলাম। এবার মিহি মানুষটা এখনও কনফিউজডই ছিল, কিন্তু সে তাও কিমকে আবারও নিজের সাথে থাকার জন্য রাজি করিয়েই ফেলে। হয়তো বা সামনে গিয়ে বেচারাকে আবারও ছেড়ে দিবে। অন্যদিকে জুয়ন সজংকে দেখতে সকাল সকাল চলে আসে তার বাড়ির সামনে। সজং এসে বলে, অফিসের কাজ নেই? জুন বলে, আছে, তবে সময় বের করে এসেছি তোমাকে দেখতে। তখন সেখানে সজংয়ের বাবা আসে, আর সজং বলে, ও বাবা, ডিরেক্টর আমার এখানে ওনাদের গুরুত্বপূর্ণ জিনিস রেখে গিয়েছিলেন, সেগুলো দেখতে এসেছেন। তার বাবা বলে, তাহলে তাকে ভেতরে নিয়ে যাও, বাইরে কি করছো? সজং বলে, হ্যাঁ নিয়ে যাচ্ছি, চলুন ডিরেক্টর। এবার জুয়েন ভেতরে এসে সজংয়ের রুমটা দেখে, আর তার সমস্ত কমিক বুকস, ডল, এগুলো আপাতত সজংয়ের ঘরেই ছিল। সেগুলো দেখার পর সে বাইরে আসে, আর এবার সজংয়ের ভাই সবিং তাকে দেখে খুব উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। সে তাকে পছন্দই করছিল না, তাই জুয়েন বেশিক্ষণ আর সেখানে থাকতে পারে না। সজং সবিনকে আলাদা রুমে এনে বলে, তোর সমস্যা কি? এইভাবে আচরণ করলি কেন? সবিন বলে, নুনা, তুমি কি ডেট করছো তাকে? দেখো, এসব করো না, কারণ সে কোম্পানির মালিক, আর এরা বড় লোক সবসময় আমাদের মতনদেরকে কষ্ট দিতে পারবে, আর আমি চাই না তোমাকে কেউ অপমানিত করুক বা কষ্ট দিক। এই কথা বলে সবিং চলে যায়, আর সজং বলে, এই পাগলকে যে কে বিয়ে করবে? এবার পরদিন সজং আর জুয়ন অফিসে আসে। তারা দুজনই চেষ্টা করছিল আগের মতো নর্মাল থাকতে, কিন্তু জুয়ন বেচারা বেশ এক্সাইটেড ছিল, তাই বারবার সুযোগ খুঁজতে থাকে জুয়নের আশেপাশে থাকার জন্য। তাদেরকে হঠাৎ করে এত ভালো আচরণ করতে দেখে অফিসের বাকি কলিগরাও শকড। এবার জুয়ন শুনতে পায় ইয়াং নামের একজন কলিগ সজংকে বলছে তার ব্লাইন্ড ডেট নাকি খুব ভালো ছিল, আর তাকে সজংয়ের সাথে বেশ মানিয়েছে। আর এমনও নানা রকম কথা বলে যেগুলো শুনে জুয়ন রেগে আগুন হয়ে পড়ে। তাই জুয়ন ইয়ানকে শাস্তি দিতে তার কেবিনে ডাকে, আর তাকে অনেকগুলো পেপারস ধরিয়ে দিয়ে বলে এগুলোকে কাট করতে। বেচারার সে কি নাজেহাল অবস্থা করে ছাড়ে জুয়ন। তারপর অফিসে যখনই জুয়ন সজংয়ের কাছে যায় তখনই সে চেঁচামেচি করে তাকে বিদায় করে, মানে যেন তাদেরকে কেউ সন্দেহ না করে আর কি। তাই এবার বাইরে এসে জুয়ন বলে, তুমি সবসময় আমার উপর চেঁচামেচি করো কারণ আমি বয়সে তোমার থেকে ছোট বলে, আর আমি জানি তুমি আমার বয়সের ব্যাপারে কথা বলেছিলে, আমাকে নাকি তোমার সাথে যায় না, তুমি সবসময় নিজের জন্য বয়সে বড় কাউকে চেয়েছো, এইসব আমার খুব খারাপ লেগেছে। সজং বলে, আসলে আমার ফার্স্ট লাভ আমার থেকে বয়সে ছোট ছিল, আর সেটা আমার একটা ব্যাড মেমোরিজ, তাই আমি সবসময় বয়সে বড় কাউকে খুঁজেছি, কিন্তু তোমার ব্যাপারটা আলাদা। এখন অফিসে আমি যে বকাবকি করেছি সেটা তো কেউ যেন সন্দেহ না করে, তাই এবার বলো কি করলে তোমার মন ভালো হবে? আমি কি চকলেট মিল্ক দিব? জুয়ন বলে, আমাকে কি তুমি বাচ্চাদের মতন ট্রিট করছো? সজং বলে, তো এখন কি তুমি কিস চাইবে নাকি? জুয়ন তাকে কিস করে বলে, কেন চাইবো? এটা করার জন্য আমাকে চাইতে হবে না, বুঝলে? এই কথা বলে জুয়ন চলে যায়। অন্যদিকে মিহি সজংকে বলে তার একটা বয়ফ্রেন্ড আছে। সজং কিমকে দেখে এখানে সারপ্রাইজড হয়ে যায়। এবার কিম মিহিকে বলছিল চেয়ারম্যানের ব্যাপারে, যে তিনি কত কঠোর টাইপের মানুষ। এবার সজংয়ের ভয় হতে শুরু করে যদি জুয়েন আর তার সম্পর্কে জানাজানি হয়ে যায়, তাই সে ভেবেই নেয় আরও সাবধানে চলাফেরা করবে। তো পরদিন অফিস শেষ করে জুয়ন আর সজং ডেটে যাওয়ার জন্য বাইরে আসে, কিন্তু জুয়ন অফিস স্যুট পরে আসে। সজং বলে, আমরা ডেটে যাচ্ছি, অফিসে নয়। আমি জানতাম তুমি এরকম কিছু করবে,
তাই আমি আগে থেকেই তোমার জন্য শপিং করে এনেছি। তো তারপর সজংয়ের দেওয়া কাপড় পরে জুয়ন বাইরে যায়। তারা দুজন একটা খালি রাস্তায় একসাথে হাঁটছিল। এখানে সচরাচর কেউ আসে না, তাই সজং এখানে এসেছে। জুয়ন একটা গান সজংকে শুনতে দেয়। তখন সজংয়ের মনে পড়ে ব্ল্যাক ড্রাগনের কথা, কারণ এটা তার পছন্দের ছিল আর একটা সময় সজংয়েরও ছিল। তবে ব্ল্যাক ড্রাগনকে দেখার পর থেকেই সেই গানটাকে হেট করা শুরু করে সজং। জুয়েন এটা জানার পর তাকে বলে, দেখো সেটা তো অতীতের কথা, দোষ জারি হয়ে থাক না কেন এই গানটা নির্দোষ, তাই আমার সাথে আবারও এই গানটাকে পছন্দ করতে পারো। সজং বলে ঠিক আছে, চেষ্টা করব। তো এখনো কিন্তু জুয়ন জানে না সজংই আসলে স্ট্রবেরি। তো পরদিন জুয়ন দেখা করে কিমের সাথে, আর কিম তাকে দেখে বলে, তুমি কি কোনো রিলেশনশিপে আছো? থাকলে বলো, আমি তোমাকে সাপোর্ট করব। সে কি দেখতে সুন্দর? এবার জুয়ন বলে, হ্যাঁ সে খুব সুন্দর। কিম জুয়নের রিয়াকশন দেখে মনে করে তখনকারের কথা, যখন জুয়ন স্ট্রবেরির ব্যাপারে তার কাছে বলেছিল, আর একই রকম রিয়াকশন ছিল। কিম বুঝতে পারে জুয়েন আবারও সজংয়ের প্রেমেই পড়েছে, আর তারা যে এত কাহিনী করলো এদের আলাদা রাখতে, তা সব ফেল হয়েছে। কিম বলে, টিম লিডার সজংয়ের সাথে ডেট করছো? জুয়েন এই কথা শুনে এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো কিম এরপর এই ব্যাপারে মিহিকে জানায়। তাকে সে বলে তারা ডেট করছে আর এটাই ভালো। আমি অনেক বছর পর আবারও জুয়নকে এত হ্যাপি দেখলাম। মিহি বলে, কিন্তু সত্যিটা জানতে পারলে তো অনেক সমস্যা হবে। কিম বলে, না, আমার মনে হয় না তারা আর সত্যিটা জানতে পারবে বলে। অন্যদিকে সজংকে জুয়ন মিস করছিল, তাই কল করে বাহানা দিয়ে বলে, আমার কমিক বুক চাই, তাই তোমার বাড়ি আসছি। সজং হেসে বলে, আমি সব বুঝতে পারছি কেন করছো। ঠিক আছে আসো, আমি কমিক বুক বের করছি। সজং এবার স্টোর রুমে যায়, সেখানে জুয়নের সমস্ত জিনিস এনে রেখেছে। সজং সেখানে কমিক বুক খুঁজছিল। ওইদিকে জুয়ন এক্সাইটেড হয়ে আসে সজংয়ের বাড়ির সামনে। তখন সজং এসে তাকে সেই চেইনটা দেখায় যা দিয়ে ব্ল্যাক ড্রাগন সজংকে প্রপোজ করেছিল। জুয়ন চেইনটা দেখে বলে, এটা কেন বের করলে? এটা আমার ফার্স্ট লাভকে দিব বলে রেখেছিলাম, কিন্তু তাকে আর দেওয়াই হয়নি, তাই সেই সমস্ত অপমান মনে রাখার জন্য আমি এই চেইনটা নিজের কাছে রেখে দিয়েছিলাম। এটার আর অন্য কোনো মিনিং নেই। সজং তাকে প্রশ্ন করে বলে, তুমি তাহলে ব্ল্যাক ড্রাগন, তাই না? এবার জুয়ন শকড হয়ে বলে, তুমি স্ট্রবেরি। দুইজনই দুজনের দিকে মারাত্মক শকড হয়ে তাকিয়ে থাকে। সজং জুয়নকে বলে, তুমি কি জানতে না যে আমি স্ট্রবেরি? হ্যাঁ, অবশ্যই চিনতে পারিনি বলেই তো আজ আমরা আবারও এই জায়গায় এসে পড়েছি। তুমি এখান থেকে যাও, আমি কথা বলতে চাইছি না। তো জুয়ন আর কিছু বলার পরিস্থিতিতেও থাকে না, সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে তারপর চলে যায়। এদিকে সজং তার ছোটবেলার ঘটনা মনে করে। সে স্কুলের মধ্যে সবসময় বুলিংয়ের শিকার হতো, আর উল্টো সব দোষ তার উপর এসে পড়তো। এরপর তার মা মারা যায়। সজং তখন থেকে সিদ্ধান্ত নেয় তাকে তার ফ্যামিলির খেয়াল রাখতে হবে। এবার একা একা সব করে সজং দিন দিন ক্লান্ত হয়ে পড়ছিল, তাই সে এমন কাউকে চাইছিল যার উপর সে নির্ভর করে থাকতে পারবে। তবে যখন সে দেখে ব্ল্যাক ড্রাগন তো তার ভাইয়ের বয়সী, তখন সে আরও রেগে যায়। না চাইতেও সেদিন তাকে সজং খুব বাজেভাবে কষ্ট দিয়ে দেয়। এইসব ভেবে আজ সজং বেশ অনুশোচনায় পড়ে যায়, কারণ সেদিন সে খুব খারাপ কথা জুয়েনকে বলেছিল। অন্যদিকে জুয়েন বসে বসে সজংয়ের কথা ভাবে। অতীত আর বর্তমান দুইটোই সে মনে করে। তারপর সে নিজেকে নিজে বলে, একই ব্যক্তি যে আমাকে কষ্ট দিয়েছে, আবার সেই আমাকে হাসিয়েছে। এখন আমার কি করা উচিত? এদিকে সজং মিহিকে বলে, ডিরেক্টরই ব্ল্যাক ড্রাগন। মিহি চমকে বলে, তুমি কিভাবে জানলে, আর কবে জানলে? সজং বলে, গত রাতেই। তো তারপর জুয়েনকে নিয়ে আসে কিম, আর এখানে কিম জুয়েনকে সজংয়ের সাথে বসায় কথা বলার জন্য, কারণ পথে আসার সময় কিমও জানতে পারে জুয়েন জেনে গিয়েছে সজং এই স্ট্রবেরি। সজং মিহিকে বলে, তুমি যখন জানতে পারলে তখনই আমাকে বললে না কেন? আমি তো বুঝতে পারছি না ব্ল্যাক ড্রাগনকে আমি চিনতে পারলাম না কেন। বিরক্ত লাগছে সব কিছু এখন। মিহি বলে, আমি কিভাবে জানবো তুমি আবারও তাকেই পছন্দ করবে? সজং বলে, হ্যাঁ সেটাই, তোমার দোষ নেই, আমারই সব দোষ। আমি বোকা, তাই কিছু বুঝতে পারিনি। বাইরে এসে জুয়েনকে সজং বলে, তোমার কি মনে হয় সত্যিটা জানার পর আমাকে একইভাবে পছন্দ করতে পারবে? জুয়েন বলে, এই কথার মাধ্যমে কি বোঝাতে চাইছো? তুমি কি পারবে না আমাকে পছন্দ করতে? সজং বলে, এটা অনেক কঠিন কাজ আমার জন্য, আর আমার মনে হয় আমি পারবো না। তো আমাদের মধ্যে যা ছিল তা এখানে শেষ করা উচিত, আর এটাই আমাদের জন্য ভালো হবে।
জীবন বলে, কিভাবে তুমি সব কিছু এত সহজে ডিসাইড করে নাও? এটা তো ঠিক না, একতরফা সব কিছু সবসময় করো। সজং বলে, আমি যা বলেছি সেটা বোঝার চেষ্টা করো, যা ছিল এখানেই শেষ। এই কথা বলে সজং বাসে উঠে যায়, আর আজ দ্বিতীয়বারের মতন সজং জুয়নের মন ভেঙে চলে যায়। রাতে জুয়ন বসে বসে তার আর সজংয়ের একসাথে কিছু ছবি দেখে আর আরও বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে কিছুতেই ব্রেকআপটা অ্যাকসেপ্ট করতে পারছিলই না। তাই পরদিন জুয়ন অফিসে সজংকে ডেকে আনে কথা বলার জন্য। সজং বলে, আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তারপরে কিসের কথা? জুয়ন বলে, আমি কেন ব্রেকআপ করব? আমি পারবো না এসব করতে। ব্রেকআপ করার কারণটা কি? সজং বলে, এটা আমাকে জিজ্ঞেস করছো? আমাদের ফার্স্ট লাভ মানেই তো একটা খারাপ স্মৃতি, তাহলে কিভাবে আমরা এরপরও এক অপরকে দেখব? জুয়ন বলে, কিন্তু আমি এখনও তোমাকে পছন্দ করি। আমি তো তোমাকে পছন্দ করা বন্ধই করিনি, তো কি করব? আর তুমিও তো আমাকে পছন্দ করে বলেছিলে। সজং বলে, আমি তখন বলেছিলাম যখন আমি সত্যিটা জানতামই না। জুয়ন বলে, দেখো, আমি তখন আমার বয়স নিয়ে মিথ্যা বলেছিলাম, আর সেটা আমারই দোষ ছিল। আমি মানছি, সরিও বলছি। এখন সব কিছু ভুলে আমাকে কি মাফ করা যায় না? সজং কিছু না বলে চলে যাচ্ছিল। তখন জুয়ন বলে, তুমি কেন এমন এখনও আগের মতনই আছো, একটুও চেঞ্জ হলে না। তুমি তখন আমাকে পছন্দ করতে বলেছিলে, কিন্তু পরে আমাকে ছেড়ে এইভাবে চলে গেলে যেন সব ফিলিংসই মিথ্যা ছিল। সজং বলে, দেখলো তো, তুমি এখন পর্যন্ত ভুলতে পারোনি যে আমি তোমাকে তখন কষ্ট দিয়েছিলাম। আমি সত্যি চাই, যদি তোমাকে পছন্দ করাটা মিথ্যা হতো তাহলে আমি সেই দিনটা রেগে যেতাম না, তোমাকে হার্টও করতাম না। কিন্তু আমি সত্যি তোমাকে পছন্দ করেছিলাম। আমি ভেবেছিলাম তোমার উপর আমি নির্ভর করতে পারবো, কিন্তু তখন তুমি একটা বাচ্চা ছেলে ছিলে। তো এখন আমি আবার কিভাবে একই কাজ করব? এই কথা বলে সজং চলে যায়। তো রাতে জুয়ন কিমকে বলে, আচ্ছা, যখন একটা রিলেশনশিপের শুরু হয় তখন তো দুইজনেরই সম্মতির প্রয়োজন হয়, তাহলে যখন ব্রেকআপ হয় তখন কেন দুইজনের সম্মতির দরকার পড়ে না? কেন একজন বললেই ব্রেকআপ হয়ে যায়? আমি জঘন্য ব্রেকআপ সিস্টেমের বিরুদ্ধে ফাইট করব। আমি মানব না এসব। তো তারপর বেচারা জুয়ন আজ খুব ড্রিঙ্কস করে ফেলে মনের দুঃখে। এরপর জুয়ন বলে, কিন্তু আমি তো এই ফাইট করার রাইটসও রাখি না। কিম বলে, মানে? জুয়ন বলে, আমি অতীতে ভেবেছিলাম হয়তোবা একা আমিই কষ্ট পেয়েছি। আমি ভেবেই দেখিনি আমার মিথ্যার জন্য সে কতটা কষ্ট পেয়েছে, আর তার কেমন ফিল হয়েছে বুকা বনে। আমি সত্যি একটা ক্লুলেস কিড ছিলাম। তারপর সে তার রুমে চলে যায়। অন্যদিকে সজং তার রুমে বসে বসে পুরনো দিনের কথা মনে করে আর বলে, জুয়ন, আমি যাকে বেশি হেট করেছি সেটা তুমি কখনো ছিলেই না, বরং আমি নিজেকেই হেট করেছি। আর সেটা ভুলে থাকতে আমি তোমার নামে নিজের মনকে শান্ত রাখতাম যে আমি ব্ল্যাক ড্রাগনকেই হেট করি। এদিকে জুয়ন বিছানায় পড়ে পড়ে সারা রাত অনেক কাঁদে। পরদিন কোম্পানির সবার ফোনে একটা রিউমার ছড়িয়ে পড়ে যে সজং এবং জুয়ন হয়তোবা ডেটিং করছে। তাই এই নিয়ে চেয়ারম্যানের কাছেও অনেক কিছু শুনতে হয় জুয়নকে, কিন্তু সে সব কিছু সামলে নেয়। সজংয়ের চিন্তা হচ্ছিল জুয়নকে নিয়ে, তাই সে তাকে জিজ্ঞেস করে সমস্যার সমাধান হলো কিনা। জুয়ন রেগে বলে, দেখো, আমার কোনো ব্যাপার নিয়ে তোমাকে ভাবতে হবে না, নিজের মতো নিজে কাজ করো। আর এটাই তো চাইছিলে, যেন আমি দূরে থাকি, সব নর্মাল হোক। তাহলে তোমার ইচ্ছে মতনই আমি সব করছি। এবার সজং জুয়নের থেকে ইগনোর হতে থাকে। বাইরে বৃষ্টিতে এসে সজং সব স্মৃতি মনে করে যা সে জুয়নের সাথে কাটিয়েছে। তাই বাড়ি এসে সজং আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। সে তার বাবার সামনে অঝরে কাঁদতে শুরু করে আর বলে, বাবা, আমি ভেবেছিলাম আমি খুব স্ট্রং, কিন্তু আমি এত স্ট্রং না, আমার খুব কষ্ট হচ্ছে। তার বাবা বলে, কি হয়েছে? সজং বলে, আমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি। এইসব বলে সজং সেখানে সারা রাত কাঁদে। পরদিন থেকে সজং আর জিয়ন কাজের বাইরে একটা কথাও বলে না। অফিসের সবাই খেয়াল করে তারা আবারও আগের মতন হয়ে গিয়েছে, একে অপরের থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করছে। তো অনেক রাত পর্যন্ত সজং কাজ করে, আর কাজ শেষে দেখে তার থেকে বেশি কাজ করছে জুয়ন। সে দিন রাত অফিসে কাটিয়ে দিচ্ছে, কারণ তাকে ভুলে থাকতে হবে সজংকে। তাই জুয়ন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখে। সজং বুঝতে পারে জুয়ন ওভারওয়ার্ক করছে তার কারণেই, তাই তার খুব খারাপও লাগছিল, কিন্তু কিছু বলারও সেই রাইটসটা পাচ্ছিল না। এইভাবে দিন রাত চলতে থাকে সজং এবং জুয়নের কাজ। জুয়নের সাথে সজংয়ের দেখা হলেও জুয়ন তার দিকে তাকায় না পর্যন্ত।
জুয়ন অফিসে কাজ করতে করতে ঘুমিয়ে পড়েছে, সেটাও সজং এসে দেখে তার আরও খারাপ লাগা শুরু হয়। এবার পরদিন সজং অফিসে এসে দেখে আজ জুয়ন আসেনি। তাই সজং সেক্রেটারিকে জিজ্ঞেস করে, ডিরেক্টর আজ আসেননি কেন? সেক্রেটারি বলে উনি অসুস্থ, তাই আসতে পারেননি। সজং বলে বেশি অসুস্থ? সেক্রেটারি বলে দিনরাত কাজ করা শুরু করেছেন, খাওয়া দাওয়াও অনেক কমিয়ে দিয়েছেন, তাহলে অসুস্থ হবেন, এটাই তো স্বাভাবিক। আমার চিন্তা হচ্ছে না জানি কতটা শরীর খারাপ। অন্যদিকে জুয়ন এত শরীর খারাপ নিয়েও অফিসে যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু সেখানেই বেহুশ হয়ে বসে পড়ে। সজংও নিজেকে আর আটকে রাখতে পারে না। সে সব ভাবনা চিন্তা ফেলে জুয়নের জন্য ওষুধ কিনে আর সুজা তার বাসায় এসে পড়ে। এসে দেখে জুয়ন অসুস্থ হয়ে পড়ে আছে। তারপর তাকে বেডে এনে মেডিসিন দেয় আর বলে এত শরীর খারাপ নিয়েও পাগলের মতন অফিস যাওয়ার জন্য রেডি হয়েছে। কি বলবো আমি ছেলেকে। তারপর সজং জুয়নকে সরি বলে। সে বলে আমি তখনকার সময়ের জন্য সরি আর এখনকার সময়ের জন্য সরি। আমি সবসময় নিজের পেইন নিয়েই ভেবেছি। আমি ভুলেই গিয়েছি আমি তোমার মধ্যে যে পেইন দিয়েছি তার সাথে তুমি একা ডিল করছো। আমি এখন ভয় পাই যদি আবারও আগের মতন তোমাকে কষ্ট দিয়ে ফেলি তাহলে কি হবে। আমি তোমার সবচেয়ে বড় সিক্রেট সত্যি সত্যি হতে চাই। তখন জুয়ন সজংকের হাত ধরে বলে আমি সবসময় এমন একজনকে চেয়েছি যে আমাকে ভালোবাসবে বিনা কারণে, আর তুমি আমাকে সেই ভালোবাসা তখনকার সময়ও দিয়েছিলে এবং এখনও দিয়েছ। তাই নিজেকে দোষ দিও না আর হেইটও করো না। আর হ্যাঁ, তুমি আমার এমনিতেই সবচেয়ে বড় সিক্রেট, কারণ তুমি আমার ফার্স্ট লাভ। সজং আজ প্রথমবারের মতন তাকে বলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জুয়নও খুশি হয়ে তাকে নিজের জীবনের একটা পার্ট করে নেয়। অন্যদিকে কিম তার কম্পিউটারে দেখে নোটিশ এসেছে ডিরেক্টর জুয়নকে কোম্পানি থেকে আউট করা হয়েছে। এবার এটা দেখে সবাই রীতিমতো শকড। তো এরপর সজং জুয়নকে বলে তুমি রেস্ট করো, আমি এখন যাচ্ছি। জুয়ন বলে আরেকটু সময় থেকে গেলে হয় না? সজং বলে আমরা এখন থেকে তো একসাথেই থাকবো, তাই বাড়ি যাই, অফিসে গিয়ে দেখা হবে আবার। জুয়ন বলে ঠিক আছে, কিন্তু এরপরে জুয়ন নিজেকে মানাতে পারেই না, তাই সে সজংকে তার কাছে রেখে দেয়। এবার ঘুম থেকে ওঠার পর সজং জুয়নকে বলে আমাকে ডেকে দিলে না, কত লেট হয়ে গিয়েছে, বাবাকে গিয়ে কি বলবো এখন। তারপর সজং তার বাড়ি ফিরে আসে আর ধীরে ধীরে বাসায় যায়। তবে তার বাবা জেগেই ছিল, তাই বলে এখন আসলে, কোথায় ছিলে? সজং বলে ও সরি বাবা, আমি তো কাজে যাচ্ছি, আজ অনেক কাজ আছে। তার বাবা বলে তুমি কি ডিরেক্টরের সাথে আবারও সম্পর্ক ঠিক করে নিয়েছো? সজং বলে হ্যাঁ বাবা, আমি তাকে অনেক পছন্দ করি। তার বাবা বলে কিন্তু তার ফ্যামিলি তো সাধারণ ফ্যামিলি নয়। সজং বলে আমি এসব কেয়ার করি না বাবা, তুমি তো খুব ভালো করেই আমাকে চিনো, তুমি কি আমার সিদ্ধান্তকে অ্যালাউ করবে না? তার বাবা বলে আমি তোমাকে বিশ্বাস করি আর আমি জানি তুমি কোনো ভুল ডিসিশন নিবেই না, আর কোনো সমস্যা হলে বাবাকে বলবে, কারণ আমার কাছে সবার আগে তোমার খুশি ইম্পর্ট্যান্ট। সজং বলে থ্যাঙ্কস বাবা। অন্যদিকে চেয়ারম্যান তার সেক্রেটারিকে জব থেকে বের করে, কারণ সেক্রেটারি জুয়নকে হেল্প করেছে যেন সে ধরা না পড়ে। তো অফিসের সবাই কথা বলছিল এইভাবে কিভাবে প্রজেক্টের মাঝে ডিরেক্টরকে বাতিল করা হলো, এখন এই প্রজেক্টের কি হবে। সজং এসব জানার পর সেক্রেটারিকে জিজ্ঞেস করে কি হয়েছে। সেক্রেটারি বলে চেয়ারম্যান তোমাদের সম্পর্কের ব্যাপারে সব জেনে গিয়েছেন, আর আমি সেটা জানার পরও লুকিয়ে রাখার কারণে রিজাইন দিতে হয়েছে। তবে আমি খুশি ডিরেক্টর তোমার মতন কাউকে পেয়েছেন যে তার সব কিছুর খেয়াল রাখতে পারবে আর তাকে একটা হ্যাপি লাইফ দিতে পারবে। এইদিকে জুয়ন তার দাদির সাথে এই ব্যাপারে কথা বলতে আসে। তার দাদি খুব রেগেছিল, তাই সে বলে তোমার আমার সাথে কোনো কথাই থাকতে পারে না, আমাকে তুমি আবার হতাশ করেছ। জুয়ন বলে দাদি আমি এখন থেকে আরো বেশি করে কাজ করব আর কোম্পানিকে আরো সামনে নিয়ে যাব। তার দাদি বলে তুমি আর পারবে না, এইসব তোমার দ্বারা সম্ভবই হবে না, তুমি একটা লুজার হয়েই থাকবে। জুয়ন বলে দাদি আমার কি দোষ, ছোট থেকে তুমি আমাকে দূরে রেখেছ, আমাকে সেই ভালোবাসাটা কখনো দাওইনি। এখন আমি এমন একজনকে পেয়েছি যে আমাকে ভালোবাসে, তাহলে এতে দোষের কি আছে? আমার কি হাসি খুশি বাঁচার অধিকার নেই? তার দাদি বলে কিসের ভালোবাসা, তুমি কোম্পানির উত্তরসূরি আর একটা সামান্য কর্মচারীর সাথে তুমি কিভাবে সম্পর্কে যেতে পারো? তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে নাকি যে আমাদের সাথে ম্যাচ হবে? এরকম অনেক কথা বলে তার দাদি চলে যায়। জুয়ন বাইরে গাড়িতে বসে বসে ভাবছিল আর মন খারাপ করছিল। তারপর জুয়নকে মেসেজ করে সজং বলে তুমি কি ঠিক আছো?
আমার মেসেজ দেখা মাত্রই আমাকে কল করো। জুয়ন রিপ্লাই করে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আর সরি তোমাকে টেনশনে রাখার জন্য। আমি তোমার সাথে কাজ শেষে দেখা করছি। সজং বলে, আমার কাজ শেষ, কোথায় তুমি? তারপর তারা দুইজন বাইরে দেখা করে। সজং জুয়নকে বলে, তুমি চাইলে চেয়ারম্যানকে বলতে পারো যে আমাদের ব্রেকআপ হয়েছে, আমার তাতে কিছু হবে না। জুয়ন বলে, না আমি আর মিথ্যা কথা বলবো না, আমার কাছে তোমার এই একটা সম্পর্কই বেঁচে আছে, আর সেটাকে আমি রেসপেক্ট করি। সজং বলে, তোমার কনসার্টে গেলে আমাকে সাথে নিও, এখন থেকে তুমি আর কিছু একা একা করবে না, আমি সব জায়গায় যাব। জুয়ন বলে, থ্যাঙ্কস আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। অন্যদিকে কিম তার মাকে বলে, আমি বাড়ি ফিরতে লেট হয় কারণ গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাই। তার মা বলে, সিরিয়াস রিলেশনশিপে আছো নাকি, বিয়ে করার কথা ভাবছো তাকে? কিম বলে, হ্যাঁ আমি তো ভাবছি, তবে তাকে এখনো বলা হয়নি। কিমের মা এই কথা শুনেই খুব খুশি হয়ে যায় যে তার ছেলে বিয়ে করার কথা ভাবছে। এমন মা কোথায় পাওয়া যায় কে জানে। যাই হোক, এদিকে জুয়ন সেক্রেটারিকে ডেকে সবকিছুর জন্য থ্যাঙ্কস জানায়, কারণ সে তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হেল্প করেছে। সেখান থেকে জুয়ন সজংয়ের বাড়ি আসে আর সবিনের সাথে দেখা হয়। পরে সবিন আর জুয়ন রেস্টুরেন্টে বসে কথা বলে। সবিন বলে, তাহলে আপনার দাদি আপনাকে জব থেকে বের করেছে আর আপনি এখন জবলেস? জুয়ন জবলেস শুনে একটু শকড হয়, তারপর রিয়েলাইজ করে সে তো সত্যি সত্যি জবলেস। সবিন বলে, আর তুমি আমার বোনকে কেন পছন্দ করো শুনি? জুয়ন বলে, কারণ সে আমাকে আমার মতন করেই পছন্দ করে আর সে খুব ভালো। সবিন বলে, হ্যাঁ এই জন্যই তো সেদিন ব্রেকআপ করার পর এত কেঁদেছিল, আমি আগে কখনো এত কাঁদতে দেখিনি, শেষবার দেখেছিলাম ব্ল্যাক ড্রাগনের জন্য কাঁদতে। জুয়ন বলে, সজং সত্যি কেঁদেছিল? সবিন বলে, হ্যাঁ, এমনকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। বাবা আমি খুব টেনশনে ছিলাম এই নিয়ে। জুয়ন এসব জানার পর বুঝতে পারে তাকে সত্যি সত্যি সজং অনেক ভালোবাসে। তো তারপর জুয়ন সজংয়ের বাবার কাছে আসে, তাকে সে বিভিন্নভাবে কাজে হেল্প করে, যদিও সে এইসবে পারদর্শী ছিল না তাও সে চেষ্টা করে, যা দেখে সজংয়ের বাবা ভাই বেশ ইমপ্রেস হয়। এরপর জুয়ন তাদের জন্য খুব মজার মজার রান্নাও করে। সজং বাসায় এসে জুয়নকে এসব করতে দেখে বেশ সারপ্রাইজ হয়। জুয়নের বাবা বলে, একবার তার রান্না খেয়ে দেখো, অনেক টেস্টি হয়েছে। সজনকে জুয়ন খাইয়ে দেয় আর সজন খেয়ে তো আরও সারপ্রাইজড হয়, কারণ সত্যি সত্যি খেতে বেশ টেস্টি ছিল। এবার জুয়ন তাদের সবাইকে বলে, খুব ভালো লাগছে ফ্যামিলির সবার সাথে খেতে। আমার মা বাবা মারা যাওয়ার পর এটা প্রথম যে আমি একা খাচ্ছি না, আমার সাথে আরও মানুষ খাচ্ছে। সজংয়ের বাবা ইমোশনাল হয়ে যায় আর বলে, এবার থেকে তুমি আমার হাতের রান্না খাবে, আর রাত তো হয়ে গিয়েছে তাই আমাদের এখানেই থেকে যাও। তো তারপর জুয়ন রাতে উঠে সজংয়ের সাথে বসে চকলেট মিল্ক খায় আর তার সাথে বসে কমিক বুকস পড়ে অনেক গল্প করে। দুইজন আজ খুব খুশি ছিল। পরদিন জুয়ন সজংকে কাজে যাওয়ার সময় সি অফ করতে আসে। সজং বলে, তুমি এখানে না ঘুমিয়ে নিজের বাসায় তো আরামে ঘুমাতে পারতে। জুয়ন বলে, আমি এখানে নিজের বাসার থেকেও বেশি আরামে ছিলাম, আর আমি খুব খুশি যে তুমি তোমার ফ্যামিলির কাছে অনেক প্রিয়, অনেক আদরের, তাই এখন থেকে আমিও তোমার ফ্যামিলির থেকে সেই ভালোবাসা কেয়ার পাবো। তারপর সজংয়ের শুয়ের ফিতা বেঁধে দিতে দিতে জুয়ন বলে, আমি নিজেকে প্রমিস করেছি আমি আর তোমাকে কখনোই কাঁদাবো না, তাই সেফলি কাজে যাও আর নিজের খেয়াল রেখো, আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, আমি সব সামলে নিব। সজং জুয়নের এত ম্যাচিওর কথা শুনে অনেক খুশি হয়। তো সজং অফিসে এসে জানতে পারে তাকে তার পজিশন থেকে সরিয়ে একটা নর্মাল কাজে নামিয়ে দেওয়া হয়েছে, যা চেয়ারম্যান ইচ্ছে করেই করেছিল যেন সজং কাজ থেকে রিজাইন করে ফেলে। কিন্তু সজং রিজাইন না করে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়, যেন চেয়ারম্যান তার জন্য জুয়নকে টর্চার না করে আর তাকে আবারও যেন কোম্পানিতে ফিরিয়ে আনে। কিমকে সজং মানা করে দেয় যেন সে এইসব জুয়নকে না জানায়। তো তারপর সজং আসে চেয়ারম্যানের সাথে দেখা করতে, আর সজংকে সে বলে, তোমাকে এত নিচের পজিশনে নামানো হয়েছে, তাহলে এইসব কিছু সহ্য করে কোম্পানিতে আছো কেন, রিজাইন করছো না কেন? সজং বলে, কারণ আমি চাই আপনি ডিরেক্টরকে তার যোগ্য জায়গায় ফিরিয়ে আনুন, আমাদের সম্পর্কের কারণে তার ট্যালেন্টকে আপনি ইগনোর করতে পারেন না, সে ছোট থেকে আপনার কথা মতো সব করেছে, আপনার একটি ভালোবাসার জন্য সে তার সমস্ত ইচ্ছেকে লুকিয়ে রেখেছে দুনিয়ার থেকে, আপনার যোগ্য উত্তরাধিকার হয়ে ওঠার পেছনে তার কত লড়াই আছে জানেন? তাহলে আপনি কিভাবে এই মানুষটাকে এত কষ্ট দিচ্ছেন? একবার ভেবে দেখবেন আর আমার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না,
আমি এই কাজে ঠিক আছি আর ততদিন থাকবো যতদিন না আপনার সিদ্ধান্ত বদলাচ্ছে। অন্যদিকে জুয়েনের সন্দেহ হয় সজংয়ের উপর যে সে হয়তোবা কিছু লুকিয়ে রাখছে। তাই জুয়ন কিমকে কল করে আর বলে চুপচাপ সত্যি কথা বলবে। তারপর কিম তাকে সব বলতে বাধ্য হয়। তাই সজং যখন এইসব কাজ করছিল তখন সেখানে এসে তাকে এই অবস্থায় দেখে ফেলে জুয়ন। আর সে খুব বেশি কষ্ট পায়, রেগেও যায়। জুয়ন সজংকে আলাদা এনে বলে, এইসব কি করছো তুমি? আমাকে তুমি বললে না কেন? আর আমাকে বলার আগেই তো এই কাজ ছেড়ে দেওয়া উচিত ছিল। তুমি কি এইসব সহ্য করছো আমার জন্য? সজং বলে, আমি তোমার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি জানি তুমি আমার জব যাওয়ার জন্য নিজেকে দায়ী ভাববে, আর আমি সেটা চাই না। আমি জানি চেয়ারম্যান তার সিদ্ধান্ত বদলাবেন, অবশ্যই বদলাবেন। আর প্লিজ তুমি আমার ডিসিশনকে সম্মান করো, কারণ আমি এসব কিছু করছি আমার নিজের জন্য আর তোমাকে পছন্দ করি সেজন্য। জুয়েন বলে, ঠিক আছে, এবার আমিও একটা সিদ্ধান্ত নিব, কারণ আমিও তোমাকে ভালোবাসি। এদিকে রাতে মিহিকে কিম বলে তার রেস্টুরেন্টের সামনে সিসি ক্যামেরা লাগাতে, কারণ তার এক্স তাকে আজকাল ডিস্টার্ব করে এবং সেটা কিম দেখেছে। তো মিহির আবার এত কি আর হজম হয় না। আমি বলবো তার জন্য তার চিটার হাজবেন্ডই ঠিক ছিল, না হলে আজ কিভাবে আবারও সে ব্রেকআপ করে কিমের সাথে। বেচারা এত সুন্দর করে কথা বলল, তাকে নিয়ে লাইফ টাইম কাটানোর কথা বলল, কিন্তু মিহি মানা করে চলে যায়। আর বুকা কিম সেখানে আজ আবারও মন ভেঙে দাঁড়িয়ে থাকে। এদিকে আজ জুয়নের দাদি নতুন ডিরেক্টরের কাছে প্রজেক্ট তুলে দেওয়ার অনুষ্ঠান রাখে। তবে সেখানে দেখা যায় জুয়ন এসে হাজির হয় ডিরেক্টর পজিশনে। কোম্পানির বাকিরাও শকড হয়ে যায় তাকে এখানে আবারও দেখে। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় জুয়ন তার দাদিকে আলাদা করে ডেকে বলে, আপনি যাকে ডিরেক্টর করতে চাইছেন সে আসলে একটা ফ্রড। তো আমি আপনার প্রজেক্ট সাকসেসফুলি কমপ্লিট করব, তার বদলে আপনি সজংকে কোম্পানি থেকে বের করবেন না। তার দাদি বলে, আমি এক শর্তে তোমার কথায় রাজি হব। তুমি যদি প্রজেক্ট কমপ্লিট করতে না পারো তাহলে এই দেশ ছেড়ে চলে যাবে আর সজংকেও ভুলে যাবে। জুয়ন তার দাদির এই শর্তে রাজি হয় আর সেই অনুষ্ঠানে এসে প্রজেক্টটা নিজের হাতে তুলে নেয়। তো তারপর জুয়ন সজংকের সাথে দেখা করে আর তাকে বলে কাল থেকে আবারও অফিস জয়েন করবে। তোমাকে আর চেয়ারম্যান বিরক্ত করবেন না আমি বলেছি। সজং বলে, কিন্তু কিভাবে চেয়ারম্যান রাজি হলেন? তিনি তো আমাদেরকে একদম একসাথে পছন্দই করেন না। জুয়ন বলে, আমি একটা শর্তে সব ঠিক করেছি। যদি প্রজেক্ট সাকসেস না হয় তাহলে আমাকে কোম্পানি ছেড়ে দিতে হবে। সজং বলে, সত্যি এটাই শর্ত তো, নাকি অন্য কোনো কারণ আছে? জুয়ন আর সজংকে এটা বলে না যে তাকে দেশ ছেড়েও যেতে হবে, কারণ এটা জানলে সজং কিছুতেই তার কথা শুনবে না। তাই জুয়ন বলে, তুমি বেশি চিন্তা করো না, কারণ আমরা দুইজন মিলে কাজ করলে এই প্রজেক্ট অবশ্যই সফল হবে, তাই না? সজং বলে, হ্যাঁ সেটাই হবে। তো এরপর অফিসে আসার পর সজংকে দেখে সবাই খুব হ্যাপি হয়ে যায় আর জুয়ন তাদের সাথে হাত মিলায় খুব ভালো করে প্রজেক্টে কাজ করার জন্য। তো তারপর তারা মিটিং করে কোন প্রোডাক্ট দিয়ে বেশি প্রফিট হবে। মিটিং শেষে জুয়নকে নিয়ে তার কলিগরা লাঞ্চে আসে। সেখানে জুয়ন তাদেরকে বলে, আমি আর সজং ডেট করছি আর এখানে লুকিয়ে রাখার মতন কিছুই নেই। সজং বেশ শকড হয় এইভাবে সবকিছু বলে দেওয়ার জন্য। তারপর সেখানে তারা খুব এনজয় করে, একসাথে খাবারও খায়। অফিসের বাকিরাও এদের সম্পর্ক নিয়ে বেশ এক্সাইটেড ছিল। অন্যদিকে সজং জুয়নের পছন্দের অ্যানিমেশন তাদের স্টোরে আনার কথা বলে। জুয়ন সজংকে জড়িয়ে বলে, তুমি ইচ্ছে করে এটা সিলেক্ট করেছো তাই না? সজং বলে, হ্যাঁ, আমি এই প্রজেক্টটাকে সাকসেস করতে চাই এবং তোমাকেও হ্যাপি দেখতে চাই। জুয়ন বলে, অফিসের সবাই যদি জেনে যায় যে আমি পিরাটেকিং এর বিগ ফ্যান তাহলে কি হবে? আসলে বাচ্চাদের জিনিসপত্র আমার পছন্দ, এটা সবাই জানতে পারলে আমি খুব অস্বস্তিতে পড়ে যাব। সজং বলে, হ্যাঁ, এখানে অস্বস্তির কি আছে? তো এরপর এইভাবে তাদের দুইজনের দিন যেতে থাকে। আজ সজং আর জুয়ন মিটিং করে। সেখানে সজং বলে তাদের নতুন প্রোডাক্টের কালেকশন এসে গিয়েছে, আর যেহেতু জুয়ন অনেক বড় ফ্যান এগুলার, তাই সে চাইলে নিজে অটোগ্রাফ আর ছবি তুলতে পারবে। এই কথা শুনে জুয়ন তো মারাত্মক এক্সাইটেড হয়ে যায়। তারপর কিম আসে আর তাকে দেখে জুয়ন বলে, তুমি ঠিক আছো তো? কিম বলে, আরে আমার দাঁতে একটু ব্যথা হয়েছে। তো তারপর সজং আর জুয়ন মিহির রেস্টুরেন্টে আসে। মিহি তো তাদেরকে একসাথে দেখে খুব খুশি হয় আর বলে, আমি ভাবতেই পারছি না ব্ল্যাক ড্রাগন আর স্ট্রবেরিকে একসাথে দেখছি। সজং বলে, কিম তো একটু অসুস্থ, তুমি জানো না? তোমাদের মধ্যে সবকিছু ঠিক আছে তো? এবার সজং মিহিকে বুঝিয়ে বলে, তার যে ট্রাস্ট ইস্যু আছে সেটা কিন্তু এবার একটু কমিয়ে আনলে ভালো হবে, কারণ কিমকে বিশ্বাস করে নতুনভাবে সব শুরু করা উচিত। আর যাকে ভালোবাসে তাকে একটু বিশ্বাস করার রিস্কটা না হয় নিয়ে নিল। অতীতের কালো ছায়া নিয়ে আর কত মিহি থাকবে? মিহি বলে, আমি চেষ্টা করব।
পরদিন অফিসে এসে সজং কিমের থেকে জানতে পারে জুয়ন আজকাল বেশি কাজ করছে, মানে যে কাজটা না করলে হয় সেটাও সে বারবার চেক করে দেখছে। তাই সজংয়ের সন্দেহ হয় তার থেকে জুয়ন কিছু লুকিয়ে রাখছে। এবার সজং সেক্রেটারিকে জিজ্ঞেস করে বলে, আমি বুঝতে পারছি না আমাদের কাজ শেষ হওয়ার পরও ডিরেক্টর কেন ওভারওয়ার্ক করছেন, কি কারণ তার। সেক্রেটারি তখন তাকে বলে দেয় এই প্রজেক্টের এদিক সেদিক হলে ডিরেক্টরকে দেশ ছাড়তেই হবে। সজঙ্গাটা জানার পর জুয়নের কাছে এসে বলে, আমি শুনেছি যদি প্রজেক্ট সফল না হয় তাহলে তোমার বাবার সম্পত্তি, নাম সবকিছু ছেড়ে দেশ থেকে চলে যেতে হবে। এটা কেমন করে তুমি মেনে নিলে? আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলে না? জুয়ন বলে, কারণ আমি তোমার স্বপ্ন শেষ হতে দিতে চাই না। আমি জানি তুমি কত হার্ডওয়ার্ক করেছো এই কোম্পানিতে, আর চিন্তা করো না, আমরা একসাথে কাজ করলে ঠিকই প্রজেক্ট সফল হবে। আমার কাছে তুমি ছাড়া অন্য কিছুই ইম্পর্টেন্ট না। তো এরকম কথাবার্তা বলে জুয়ন সজনকে মানিয়ে নেয়। পরদিন জুয়নের একটা ভিডিও ভাইরাল হয়, সেখানে সে একটা বাচ্চাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। তবে মিডিয়াতে এইভাবে প্রচার হয় না, সেখানে প্রচার এমনভাবে হয় যেন সে বাচ্চাটার সাথেই খারাপ আচরণ করছে। তাই তাদের প্রজেক্টের মিটিং ক্যান্সেল হয়ে যায়। তারপর জুয়ন সেই পিরাটি কিং এর মালিকের সাথে কথা বলতে যায়, যার কাজের ফ্যান জুয়ন। তাকে গিয়ে সে কোনোভাবে কনভিন্স করে ফেলে তার প্রজেক্টের জন্য। তখন জুয়ন জানতে পারে সজং আগে থেকেই কথা বলেছে, যেন জুয়ন তার সাথে কথা বললে নিজেকে ফ্যান হিসেবে প্রেজেন্ট করতে পারে। আর এটা জানার পর জুয়ন অনেক খুশি হয় আর বাড়ি এসে সজংকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। সজং বলে, আমরা একে অপরের উপর নির্ভর করে চলবো, যেন কখনো কেউ একা ফিল না করি, ঠিক আছে? জুয়ন বলে, হ্যাঁ, এবার থেকে মনে রাখবো। অন্যদিকে মিহি ফাইনালি নিজের মন ঠিক করে নেয় সে কিমের সাথেই থাকবে, তাই তার সাথে সবকিছু আবারও স্বাভাবিক করার চেষ্টা করে। এদিকে জুয়ন আজ তার স্টোর ওপেনিং এ সবার সামনে বলে, আমি অনেক বছর ধরে ফ্যান পিরাটি কিং এর। এই জিনিসগুলো আমাকে বাস্তবতা থেকে দূর থাকতে হেল্প করত, আমাকে হিল করত, তাই আমার এখনো খুব কাছের জায়গায় থাকে এগুলো। তার দাদি এসব শুনে ফেলে আর বলে, তুমি এখনো এই কোম্পানির মালিকের নাতি, ভুলে গিয়েছো সেটা? জুয়ন বলে, দাদি, আমার ইচ্ছা অনিচ্ছা অনেক লুকিয়ে রেখেছি তোমার কাছে ভালো হতে, কিন্তু আমি ভেবে দেখেছি আর সম্ভব না। আমি আমার কথা মতো প্রজেক্টের সেল হাই করেছি, সেটা সফলও করেছি। শর্ত মোতাবেক সজং এই কোম্পানিতে থাকবে তার পজিশনে, কিন্তু আমাকে আপনি চাইলে ফায়ার করতে পারেন। আমি আমার পজিশন থেকে রিজাইন করতে রেডি আছি। এবার থেকে আমি সাধারণ একটা ছেলের মতন বাঁচবো, আপনার কবে রিজাইন লাগবে বলে দিবেন। তো তারপর সেখানে কিছু রিপোর্টাররা সজংকে ঘিরে ধরে আর প্রশ্ন করে জুয়নকে ডেট করা নিয়ে। তখন জুয়ন এসে সজংকে প্রজেক্ট করে বলে সে কাউকে কোনো ইন্টারভিউ দিতে বাধ্য নয়। এই কথা বলে তাকে নিয়ে সে চলে যায়। বাড়ি ফিরে সজং দেখে মানুষ সোশ্যাল মিডিয়াতে তার নামে আজে বাজে কথা বলেই যাচ্ছে, যে কোম্পানির পজিশনের জন্য সজং ডিরেক্টরের সাথে প্রেম করছে। এইসব আবার জুয়নও দেখে ইন্টারনেটে। তারপর সে দেখা করতে আসে আর সজং বলে, তুমি নিজেকে দোষী ভেবো না, এখানে কারোই দোষ নেই। জুয়ন তখন বলে, তোমার জব অফার এসেছে তাই না? তাহলে তুমি প্লিজ চাইলে চলে যেতে পারো এখান থেকে, কাল বললে কাল। এই কথা শুনে সজং বেশ শকড হয় আর কষ্টও পায়, এইভাবে কিভাবে তাকে সে যেতে বলতে পারে। সজং বলে, তো তোমার কোনো সমস্যা হবে না আমি ইউএস চলে গেলে? জুয়ন বলে, না, আমার সমস্যা হবে না। আমি চাই তোমার ট্যালেন্ট ফ্রি ইউজ করো, যেন কোনো বাধা না থাকে, এমনকি আমার জন্য না। কয়েকদিন কাজ থেকে অফ নিয়ে এই ব্যাপারে ভেবে দেখো। সজং রেগে বলে, হ্যাঁ আমি ভাবছি। আমি চলে গেলে তোমার যখন কিছুই না, তাহলে ভাববো ওখান থেকে। বাড়ি এসে মিহিকে সজং বলে, তুমি জানো আমাকে সে এমনভাবে বললো যেতে যেন আমাকে সে কেয়ারই করে না, আমি তার সাথে না থাকলেও চলবে। আমার তো খুব রাগ আসছে। মিহি বলে, হয়তো বা সে নিউজের জন্য এরকম বলেছে, একবার ভেবে দেখো কি করবে। তো জুয়ন সজংকে রাতে মেসেজ করে বলে, কালকে আমরা হার নদীর তীরে যাব ঘুরতে। সজং তো অভিমান করেছিল, তাই সে বলে, সরি আমি পারবো না, আমার অনেক কাজ আছে। জুয়ন বেচারা বুঝতেই পারে না যে সজং রেগে আছে তার সেই কথায়, তাই সে শান্তিতে ঘুমিয়ে পড়ে এত কিছু না ভেবে। পরদিন অফিসে এসে জুয়ন দেখে সজং তার মেসেজ সিন পর্যন্ত করছে না, আর অফিসের বাকিদের সাথে ঠিকই মেসেজে কলে কথা বলছে। এবার এইসব দেখে জুয়ন একেবারে চিন্তায় পড়ে যায়, বুঝে উঠতে পারছিল না সে কি এমন করেছে যে সজং এইভাবে রেগে আছে। তাই সে যখন বুঝতে পারছিল না, তখন সেক্রেটারিকে ডেকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। সেক্রেটারি বলে, আপনি তাকে বলেছেন তোমার যখন ইচ্ছা তখন চলে যেতে পারো, তাহলে সে কি রাগ করবে না? তার কি মন খারাপ হবে না এটা ভেবে যে তার বয়ফ্রেন্ড তাকে বলছে চলে যেতে, যেন তার কিছুই যায় আসে না? জুয়ন বলে, না, আমি তো বলেছি কারণ আমি তার সাথেই যাব, আমি বুঝতে পারিনি সে আমার কথাটাকে ভুল বুঝবে। সেক্রেটারি বলে, তাহলে সেটা তাকে গিয়ে নিজে বলুন যে আমিও তোমার সাথেই যাব,
তোমাকে তো আমি একা যেতে বলছি না। এবার আপনি যদি তাকে না বলেন তাহলে সে তো ভুল বুঝবেই। তারপর জুয়ন সজংয়ের বাড়ির সামনে আসে, এসে তাকে কল করে নিচে আসার জন্য। সজং বলে আমি তো তোমার বাসায় আছি, সেখানে আসা দেখা করছি। জুয়ন ভাবে তাহলে সে আমার সব জিনিসপত্র নিজের বাড়ি থেকে সরিয়ে দিয়েছে, এতই রেগে আছে। জুয়ন তাড়াতাড়ি বাসায় এসে সজংকে জড়িয়ে ধরে আর বলে আমি যখন তোমাকে ইউএস যেতে বলেছি তখন আমিও সাথে যাব ভেবেই বলেছি। সজং বলে আমি জানি। জুয়ন বলে জানতে তুমি? সজং বলে হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারিনি তাই একটু কষ্ট পেয়েছি, কিন্তু পরে সবটা বুঝে গিয়েছি। আর এখানে এসেছি তোমার জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। থ্যাঙ্কস আমার সাপোর্ট সিস্টেম হয়ে থাকার জন্য। তারপর তারা একসাথে বসে খাবার খায় আর অনেক গল্পও করে। যদিও সজংয়ের রান্না একদমই ভালো হয়নি, কিন্তু জুয়ন তাও টেস্টি বলে খেয়ে নেয়। তারপর সজং লেগে পড়ে নিজের হবি বের করতে। তারপর বিভিন্ন রকমের কমিক্স বুক বের করে সেগুলো পড়ে নিজের পছন্দের হবি বের করার চেষ্টা করছিল। জুয়ান বলে তোমার তো এইসব একদমই পছন্দ না, এমনকি এইসব দেখলেও তোমার রক্ত গরম হয়ে যেত, তাহলে এইসব কি করছো? সজং বলে এবার আমি চেষ্টা করব আমার হবি বের করতে, যেভাবে তোমার হবি আছে সেভাবেই। জুয়ন মনে মনে বলে পাগল মেয়ে, এগুলো আমার হবি না, বরং আমার জান প্রাণ, আমার লাইফস্টাইল। তারপর সারা রাত কমিক বুকস পড়ে সেখানে ঘুমিয়ে পড়ে সজং। এবার পরদিন সজং আসে তার মায়ের মেমোরিজে দেখা করতে। সেখানে তখন জুয়ন আসে, কারণ তার মা বাবার কবরও ওইখানেই। সজং জুয়নের সাথে এসে আজ ফুল দেয়। জুয়ন তাকে বলে আমি কখনো এখানে শান্তিতে আসতে পারিনি, লুকিয়ে লুকিয়ে আসতে হতো। দাদি আমাকে মানা করেছিলেন তো তাই, তবে আজ তোমার সাথে এসে খুব শান্তি অনুভব হচ্ছে। সজং বলে আজ থেকে সব সময় আমি তোমার সাথে আসবো, ঠিক আছে? জুয়ন আর কি বলবে, বেচারা খুব ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে কিম মিহিকে কল করে এমন ভাবে প্রপোজ করেছিল যে সেই ভিডিও এখন ভাইরাল। তাই মিহি এসে কিমকে বলে তোমার প্রপোজ আমাকে বিপদে ফেলে দিয়েছে, দেখো কাস্টমারের লাইন পড়ে থাকে। কিম হেসে বলে আমি তাহলে হেল্প করে দিব, আমরা দুইজন মিলে এখন থেকে রেস্টুরেন্টে কাজ করব। তো অন্যদিকে আজ জুয়নের দাদি তার সাথে দেখা করে আর তাকে সমস্ত কিছুর জন্য সরি বলে। জুয়নে যেহেতু তার দাদিকে খুব ভালোবাসে তাই সে তাকে আর কিছুই বলে না, বরং খুব খুশি হয়ে যায়। অবশেষে তার দাদি তাকে নাতি হিসেবে জড়িয়ে ধরেছে বলে কথা। তো তারপর জুয়ন আর সজং তাদের কলিগদের নিয়ে রেস্টুরেন্টে খেতে আসে। সেখানে খাওয়া শেষে তার কলিগরা এমন একটা জায়গায় আনে যেখানে সজং এর ট্রমা আছে, মানে সেই যে জুয়ন ছোট থাকতে সজংকে প্রপোজ করেছিল সেই জায়গাটা, আর তার পাশেই জুয়ন গান গাইছিল। এবার একই পরিস্থিতি আবারও তৈরি হয়, তাই জুয়নকে গান গাইতে দিতে চাইছিল না সজং, আর এই বিষয়টা জুয়ন খেয়াল করে, তাই বেচারা বেশ অভিমান করে। কিন্তু সজং তো অস্বস্তিতে পড়তে চাইছিল না, তাই এইরকম করেছিল। তো তারপরে জুয়ন গান গায় আর যা নাচানাচি করে তা বলার মতো না। এবার এখান থেকে সজং আর জুয়ন একটা জায়গায় বসে, সেখানে জুয়ন ড্রিঙ্কস করে বসে থাকে রেগে। সজং বলে কি হয়েছে, মন খারাপ কেন? জুয়ন বলে তুমি আজও আমার সেই দিনটা নিয়ে খুব অস্বস্তিতে থাকো তাই না, সেজন্য তো তুমি আজ আমাকে গান গাইতে দিচ্ছিলে না। সজং বলে আর আমি এত কিছু ভাবিনি, রাগ করো না, তাও আমরা আজ অনেক মজা করেছি তাই না? জুয়ন তার ঘড়িতে রেকর্ড করে বলে হ্যাঁ আমি জানি, কিন্তু তাও তুমি যা করেছো আমি তার জন্য আপসেট। সজং বলে আচ্ছা চকলেট পিল খাবে? জুয়ন বলে আমি কি বাচ্চা, এইভাবে কেন বারবার দাও? তারপরও লুপ সামলাতে পারে না জুয়ন, তাই চকলেট মিল্কটা নিয়েই নেয় আর বলে এইসবে কাজ হবে না। সজং বলে তাহলে কি করব? এবার জুয়ন রাগ উড়ে লাড্ডু হয়ে যায় যখন সজং গালে তার কিস করে। বেচারা লাড্ডু হয়ে ঘুমিয়ে পড়ে সেখানে ড্রিঙ্কস করতে করতেই। তখন সজং তার ঘড়িতে কিছু রেকর্ড করে রাখে, আর পরদিন সকালে উঠে জুয়ন শুনে সেখানে সজং বলে তুমি যখন ড্রিঙ্কস করো তখন আরো বেশি কিউট হয়ে যাও। না না কিউট না, তুমি তো কুল হয়ে যাও। তোমার তো কিউট শুনতে ভালো লাগে না তাই না, তাহলে তুমি কুল, ঠিক আছে? এইসব শুনে জুয়ন একা একাই হাসে আর তার সব রাগ চলে যায়। তো পরদিন সজং জুয়ন আর মিহি কিম মিলে একটা ট্রিপে আসে। সেখানে সজং জুয়নকে একটা নিজে হাতে বানিয়ে স্কার্ফ গিফট করে, আর দুজন সেখানে বসে প্রথম স্নোফল দেখে। আর মিহিকে কিম বলে আমি জানি তোমার পাস্ট সম্পর্কের জন্য তুমি ট্রাস্ট ইস্যুতে থাকো, তাই আমি চাই তুমি আমার উপর সবসময় সন্দেহ করো, আর আমি তোমার সেই সন্দেহগুলোকে সবসময় ভুল প্রমাণ করব। আমি একবারও ক্লান্ত হব না মিহি, তাই ভেতরে ভয় রেখো না যে তুমি আবারও ঠকে যাবে। আমি তোমাকে প্রমাণ করে দিব আমাকে তুমি সত্যি বিশ্বাস করতে পারো। মিহি তারপর খুব ইমোশনাল হয়ে যায় আর তার সাথে জীবনের বাকি সময়টা কাটানোর জন্য রেডি হয়। তো তারপর তারা সারা রাত চারজন খুব সুন্দর সময় কাটায়। পরদিন জুয়নকে কিম বলে আমি জব ছাড়বো, কারণ আমি আমার গার্লফ্রেন্ডের রেস্টুরেন্টে কাজ করব, তাকে হেল্প করব আর আমি তার বিজনেস পার্টনারও হব। জুয়ন তো শকড হয়ে তাকিয়ে থাকে যে প্রেমে পড়ে কিম তো তার থেকেও এক ধাপ এগিয়ে আছে। তো তারপর আজ অফিসে সজংয়ের বাবা আসে আর সজংও আসে, কারণ এই কোম্পানিতে সজংয়ের বাবা একটা শেয়ার কিনেছে। তো সেখানে তখন জুয়নের দাদি আসে আর সজংকে সরি বলে।
তারপর সজংয়ের বাবাকেও বলে, আপনার মেয়ে আমাদের ফ্যামিলির জন্য পারফেক্টের থেকেও বেশি পারফেক্ট। আমি সরি, আমি এটা বুঝতে দেরি করেছি। সজং এসব শুনে আজ খুব খুশি হয় এবং তার বাবাও। তো এরপর তাদের সবার জীবনে আনন্দ এসে পড়ে। সজং আর জুয়েন একসাথে কনসার্টে যায়। সজংও খুব সেখানে এনজয় করে, একসাথে ছবি তুলে মজা করে। আর পরদিন জুয়েন সজংকে একটা নেকপিস দিয়ে প্রপোজ করে, সেটা সজং অ্যাকসেপ্টও করে নেয়। তারপর তাদের হ্যাপি একটা জার্নি শুরু হয় এবং এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং লাইকও করে দিতে পারেন। ধন্যবাদ। পরে কথা হবে অন্য কোনো গল্পের সাথে।